গুরুদেব, সবাই বলে যে গত রাতে উষার স্বামীকে একটা শিয়াল তুলে নিয়ে চলে গেছে। ওটা কি সত্যিই কোনো শিয়াল ছিল, নাকি শিয়ালের ছদ্মবেশে অন্য কেউ নিজের মায়াজাল তৈরি করছে? খোকা, এই কথাটাই তো গ্রামবাসীরা বুঝতে পারে না। আমি এই কথাটা পরিষ্কার বলে দিয়েছি যে সন্ধে হলেই নিজের নিজের বাড়ির দরজা বন্ধ করে দেবে, কারণ ও একটা রং বদলাতে পারা ডাইনি। বুঝতেও পারবে না যে কখন কার কার ছদ্মবেশে তোমার সামনে হাজির হয়ে যাবে, আর তুমি এই ব্যাপারে আন্দাজ অব্দি লাগাতে পারবেন। কিন্তু গুরুদেব, এটা কি সত্যি এই গ্রামে কোনো রং বদলাতে পারা এক ডাইনির নজর রয়েছে? গুরুদেবের পেছনের গল্পটা কি বলো না? আমার হিসেবে অনেক দেরি হয়ে গেছে বাচ্চারা। এখন তোমাদেরও বাড়ি চলে যাওয়া উচিত। সূর্য ডুবতে চলেছে, এই জন্য এইভাবে এত শীতল আর অন্ধকার সন্ধেবেলায় একা একা ঘোরা উচিত নয়। কিন্তু গুরুদেব, আপনি মৌসুমের জবাব দিলেন না। আপনি ওই ডাইনির ব্যাপারে আমাদেরকে বলতে কেন ভয় পাচ্ছেন? আসল সত্যি তো বড় মহাত্মা পণ্ডিত এমন অভাগা পূর্ণিমার সন্ধেবেলায় বলবেন না, তাহলে সেখানে আমি কে বলার? এখন তোমরা সবাই নিজেদের বাড়ি যাও, কিন্তু যাওয়ার সময় আমার সব কথাগুলোর বিশেষভাবে খেয়াল রেখো। কাউকে যদি দেখো তাকে না তো ডাকবে, আর যদি তোমাদের পেছন থেকে কেউ আওয়াজ দেয় তাহলে তাকে ভুলেও যেন উত্তর না দাও। ঠিক আছে গুরুদেব, আমরা এখান থেকে চলি তবে। সূর্য ডুবতে চলেছিল। দুই ভাই বোন সৌরভ আর মৌসুমী একটা বুড়ো পণ্ডিতের কুটির থেকে বেরিয়ে যাচ্ছিল। প্রায় ওই দুজন ওই পণ্ডিতের খবর টবর জানার জন্য আসা যাওয়া করতে থাকতো। আজকে ওরা দুজন ওই পণ্ডিতের মুখ থেকে একটা রং বেরঙের ডাইনের কথাগুলো শুনে ওখান থেকে ফিরছিল। সৌরভ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ওই ডাইনি যে কোনো সময় এসে পড়তে পারে। বাড়িতে মা বাবা আমাদের অপেক্ষা করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু তোমার কি এক মুহূর্তের জন্য তুমি এটা মনে করো যে যা কিছু গুরুদেব ওই ডাইনির ব্যাপারে বলল সেগুলো সত্যি হবে? কারণ আজ অবধি আমি তো কোনো রং বেরঙের ডাইনিকে দেখিনি। সৌরভ, তুমি চুপ থাকো, ওর নাম নিও না, আর চুপচাপ সোজা চলতে থাকো। চলো। দুজনে একটা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই সৌরভ একটা ছোট আকারের আইসক্রিম ভ্যান দেখতে পেয়ে যায়। সৌরভ ওই ভ্যানের দিকে ইশারা করে মৌসুমীকে দেখালো। আরে মৌসুমী, ওই দেখো আইসক্রিম। সত্যি বলছি, দারুণ মজা হবে। দাঁড়াও সৌরভ, এইভাবে কোনো অজানা বস্তুর দিকে আকর্ষিত হতে গুরুদেব বারণ করেছিলেন আমাদের। আরে ছাড়ো না তুমিও, চলো আমরা ওখানে যাই। সৌরভ আইসক্রিম খেতে খুব ভালোবাসতো, এই কারণে ও নিজেকে থামাতে পারল না, আর দৌড়ে দৌড়ে ওই আইসক্রিম ভ্যানওয়ালার কাছে পৌঁছে গেল। ওই আইসক্রিম ভ্যানের কাছাকাছি আর অন্য কোনো মানুষজন ছিল না, এমনকি কোনো দোকানদারও অবধিও ছিল না। সৌরভ এই সুযোগের জমিয়ে লাভ ওঠালো, আর কিছু না বিবেচনা করে ওই ভ্যানের ভেতর থেকে 2-3টে আইসক্রিম বার করে খেতে লাগলো। তখনই ওর পেছন থেকে একটা আওয়াজ গর্জন হলো। খাও বাচ্চারা, মন খুলে খাও, কারণ খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। এই অজানা আওয়াজটা আর হাসিটা সৌরভ আর মৌসুমীর হুঁশ উড়িয়ে দিল। দুজনে আস্তে আস্তে পেছনে তাকালো। তখন ওরা পুড়ে যাওয়া খুস্কো খুস্কো চুল থাকা একটা মহিলাকে দেখতে পেল, যে ওদেরকে তাকিয়ে রয়েছিল। এমন মনে হচ্ছিল যেন ওই ডাইনির মধ্যে ভয়ঙ্কর খিদে রয়েছে। সৌরভ আর মৌসুমী দুজনে ওই ভয়ঙ্কর মহিলাকে দেখে ভয় পেয়ে যায়। তখনই সৌরভের মাথা ঘোরাতে লাগলো।
যে কারণে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর তখনই ওই মহিলা খুব দ্রুত গতিতে ওদের দিকে এগিয়ে এলো। সৌরভ আর মৌসুমী তাহলে গেল কোথায়? এই প্রশ্নটাই এখন ওদের পরিবারের মনেই চলে যাচ্ছিল, কারণ তখন রাত 12টা বাজে আর এখনো অবধি ওরা দুজন বাড়িতে ফিরে আসেনি। আরে জবা, আমাদের বাচ্চাগুলো কি জানি কোথায় রয়ে গেল? দুজনের মধ্যে কেউই এখনো অবধি ফিরে আসেনি। আরে আমাকে তুমি কেন বলছো? আমার তো নিজেরই খুব খারাপ অবস্থা হয়ে আছে। অথচ আমি 50 বার বুঝিয়েছি যে সন্ধে হওয়ার পরে বাচ্চাদের বাড়ির বাইরে যেন না পাঠানো হয়। আজকাল তো গ্রামের সব জায়গায় ওই রং বেরঙের ডাইনির চর্চা হয়ে চলেছে। তুমিও না জবা, যা মুখে আসে বলছো। শুভ কথা বললে তবে শুভ হবে। এমনিতেও বাচ্চারা আজকে জেদ করছিল যে ওরা গুরুদেবের সঙ্গে দেখা করতে যাবে, তাই আমি যেতে দিলাম। এতে এখন আমার ভুলটা কোথায়? আরে ওইসব তো আমি বুঝলাম, কিন্তু বাচ্চাদেরকে এইভাবে একা পাঠানোর কি দরকার ছিল? হ্যাঁ জবা, তুমিই ঠিক বলেছ, কিন্তু এখন আমাকে এটা বলো যে আমরা কি এইভাবেই ঝগড়া করে সময় নষ্ট করব, নাকি বাচ্চাদেরকে খোঁজার জন্য কোনো কাজ করব? তুমি নিজেও তো ওদের সঙ্গে যেতে পারতে, তাই না? তুমি বললে যে ওরা দুজন গুরুদেবের কাছে যাওয়ার জন্য জেদ করছিল। তাহলে তো আমাদেরকেও এক্ষুনি গুরুদেবের কুটিরে পৌঁছানো উচিত। এখন কি করতে হবে ওই পথ উনিই দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো তাড়াতাড়ি গুরুদেবের কাছে যাই। দুটো বাচ্চার একসঙ্গে উধাও হয়ে যাওয়ার কারণে অমিত আর জবা দুজন খুব চিন্তা আর হতাশ হয়ে গুরুদেবের কুটিরে এসে পৌঁছলো। ওরা দুজন ওই কুটিরের মাটির তৈরি দরজায় ঠকঠক করতে লাগলো। কিছুক্ষণ পর ওই বুড়ো পণ্ডিত নিজের কুটির থেকে বাইরে বেরিয়ে এলো। আরে তোমরা দুজন এত গভীর রাতে এখানে কি করছো? সব কুশল মঙ্গল আছে তো? আরে কি কুশল মঙ্গল গুরুদেব, আমাদের দুই বাচ্চা সৌরভ আর মৌসুমী নিখোঁজ হয়ে গেছে। এর মানে ওরা দুজন এখনো বাড়িতে পৌঁছয়নি? আরে গুরুদেব, আমাদের বাচ্চারা যদি বাড়িতে একেবারে ঠিক অবস্থায় চলে যেত তাহলে এত গভীর রাতে আপনাকে কেন কষ্ট দিতাম? এখন আপনি আমাদের কিছু সাহায্য করুন। কিন্তু আমি ওই দুজনকে সূর্য ডোবার আগেই ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। ওরা অবশ্যই বাড়িতে আছে। মহারাজ, আমাদের কথায় কি আপনার একটু বিশ্বাস হচ্ছে না? আপনি নিজে আমাদের বাড়িতে এসে দেখে নিন। ঠিক আছে, চলো আমি এক্ষুনি তোমাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। এরপরে গুরুদেব সমেত ওরা দুজনও তাদের বাড়িতে পৌঁছে গেল, যেখানে দরজা খোলা মাত্রই ওরা বিছানায় সৌরভ আর মৌসুমীকে ঘুমিয়ে আছে দেখতে পেল। আমার বাচ্চারা সৌরভ, মৌসুমী, ভগবানকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদের বাচ্চারা একদম সুস্থ সবল বাড়িতে আছে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, আপনি আমাদের সঙ্গে এত দূর এলেন। কোনো ব্যাপার না অমিত, শুধু এখন থেকে তোমাদের বাচ্চাদের খেয়াল রাখো। তখনই জবা চিৎকার করে ওঠে। হে ভগবান, হে কি হয়ে গেল আমার বাচ্চাদের? শুনছো? একটু একটু তাড়াতাড়ি এসো। এই দেখো। কি হয়েছে জবা? তুমি এইভাবে কেন চিৎকার করছো? যখন অমিত জবার কাছে এসে পৌঁছয় তখন ওরও গায়ে কাঁটা দিয়ে দিল। ও দেখতে পেল যে ওর দুটো বাচ্চার মাথা কেটে দেওয়া হয়েছে, আর দূর থেকে দেখার সময় এমন লাগছিল যে ওরা ঘুমোচ্ছে, কিন্তু কাছে গিয়ে দেখার পর জানতে পারা গেল যে ওদের দুজনের মাথা ওদের শরীর থেকে আলাদা কাটা পড়ে রয়েছে। অমিত আর জবা দুজনে নিজেদের বাচ্চার মৃতদেহ দেখে কষ্টে কাঁদতে লাগলো। তখনই পেছন থেকে ওরা
একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেল। ওরা দুজন পেছনে তাকিয়ে দেখে, তখন ওদের মুখোমুখি একটা অন্য বিপদের সঙ্গে হয়ে যায়। ওরা দুজন দেখল যে ওদের সামনে এখন ওই রং বদলানোর ডাইনি দাঁড়িয়ে রয়েছে, যে গুরুদেবের ছদ্মবেশে ওদেরই সাথেই এসেছিল। ও হাসতে হাসতে বলল, দারুণ বোকা বানিয়েছি আমি তোদের দুজনকে। আমি তো তোদের দুটো বাচ্চাকে ঠিক এইভাবেই নিজের জালে ফাঁসিয়ে কবেই মেরে দিয়েছিলাম, কিন্তু তোরা যদি ওই পণ্ডিতের কাছে পৌঁছে যেতিস তাহলে হয়তো ওই পণ্ডিত আবার আমাকে জঙ্গলে বেঁধে দিত। এই জন্য আমি একটা দান খেললাম যে আমি ওরই ছদ্মবেশে এসে সবার সামনে পণ্ডিত হয়ে চলে এলাম। এখন আমি তোদেরকেও শেষ করে দেব। শয়তান ডাইনি, তুই আমাদের বাচ্চাদেরকে মেরে ফেললি, আমি তোকে জ্যান্ত ছাড়বো না। অমিত হাতে চাকু নিয়ে ওই ডাইনির দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই ওই ডাইনিটা একটা মন্ত্র পড়ল, যে কারণে অমিত ওই চাকু দিয়ে নিজেরই গলা কেটে ফেলল আর ছটপট করতে করতে মৃত্যুর শয্যায় শুয়ে পড়ল। দম আটকে যাওয়ার কারণে জবাও ছটপট করতে করতে মরে গেল। পরের দিন গ্রামবাসীরা যখন অমিতের দৃশ্য দেখল, তখন তারা সবাই কেঁপে উঠল আর গুরুদেবকে ডেকে নিল। হে ভগবান, এই দৃশ্য দেখে আমার বুকটা জ্বলে উঠছে। আমার এই দুজনকে একা বাড়িতে পাঠানোই উচিত ছিল না। এই সব ওই ডাইনিরই কাজ, যে নিজের রং বদলে খেলা খেলছে, তারপর নিজের উদ্দেশ্যটাকে পুরো করছে। গুরুদেবের হিসেবে গত রাতে সে নিজের কুটিরে উপস্থিতই ছিল না। সে তখন কোনো পূজা করতে গেছিল, আর এই কথাটা ওই ডাইনিটা আগে থেকে জানত যে এটার খুব লাভ উঠিয়েছে, আর গুরুদেবের ছদ্মবেশে ষড়যন্ত্র করে আর নিজের রক্তের পিপাসা মিটিয়ে নেয়। গুরুদেব সমস্ত গ্রামবাসীদেরকে একটা মায়াবী তাবিজ দিয়ে দিল, যেটা গ্রামের সব সদস্যদেরকে তাদের বাড়ির বাইরে ঝুলিয়ে রাখতে বলল, যে কারণে ওই রং বদলানোর ডাইনির মায়াটা আর কাজ করবে না। গ্রামবাসীরা গুরুদেবের নিয়ম পালন টালন করে ওই তাবিজটাকে নিজেদের বাড়ির বাইরে ঝোলানো শুরু করে দিল, যে কারণে গ্রামে যে ভুতুড়ে ঘটনাগুলো হচ্ছিল কম হতে লাগলো। কিন্তু আজকেও ওই রং বদলানোর ডাইনি কোনো একজনের সন্ধান করে চলেছে। তাই যদি ও সুযোগ পায় তাহলে ও আরো একটা শিকার পুরো করে ফেলবে। অধরা নামের এক গ্রামে একটা গোদাম ছিল। সেখানে রাজা রোজ একটা করে শিকার করা জানোয়ার আর তরোয়াল এনে রেখে দিত। ওই জায়গায় শুধুমাত্র রাজার শিকার করা জানোয়ার আর তরোয়াল রাখা হতো, আর সেগুলোর দেখাশোনা করার জন্য রাজা মালা আর জয়া দুটো মহিলাকে কাজে রেখেছিল। একবার সন্ধেবেলায় রাজা যখন শিকার করে ফিরছিল, তখন সে নিজের সাথে একটা নেকড়ের কাটা মাথা নিয়ে আসে। এর আগে রাজা জন্তুদেরকে শুধু মেরেছিল, কিন্তু আজকে তাদেরকে কেটে প্রথমবার এনেছিল। এই কারণে মালা আর জবা ভয় পেয়ে গেছিল। রাজা গোদামে এলো, ওই মহিলাগুলো ওখানেই দাঁড়িয়েছিল। এর মাথাটাকে বিশেষভাবে সাজানো হোক, এটা আমার বিশেষ শিকার। সেবকরা ওই নেকড়ের মাথাটা মহিলাদের হাতে দিয়ে দিল। ওটা থেকে এখনো রক্ত বেরোচ্ছিল। রাজা নিজের তরোয়াল মালার হাতে দিয়ে বলল, এটাও বিশেষভাবে রাখবে, আমি কাল দেখতে আসব। এইটুকু বলে রাজার সেবকরা ওখান থেকে চলে গেল। মালা আর জবা ওই শিকার আর তরোয়ালটাকে গোদামের ঠিক মধ্যিখানে সাজিয়ে দেয়। আজকের কাজ তো শেষ, চল খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি।
খুব খিদে পেয়েছে। দাঁড়া, এই দেখ, তরোয়ালে লেগে থাকা সব রক্ত মাটিতে পড়ে যাচ্ছে। এটা পরিষ্কার করতে হবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি। তুই তাড়াতাড়ি যা, খাবার গরম কর। যা। হ্যাঁ, ঠিক আছে, ভালো করে করবি। হ্যাঁ। জবা অন্য ঘরে চলে গেল আর মালা ও মাটিতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করতে লাগলো। ওর মাথা তরোয়ালে পড়ে যাওয়ার কারণে কেটে যায় আর ওর শরীর 2 ভাগে ভাগ হয়ে যায়। তরোয়ালে মালা আর নেকড়ের রক্ত এক হয়ে নিচে মালার মাথায় পড়তে লাগলো। মালা এখনো যন্ত্রণায় ছটপট করছিল, কিন্তু কিছুক্ষণ পর ছটপট করতে করতে ও মরে গেল। মালার শরীর ঝিমিয়ে গেল। তরোয়ালের এই রক্ত এখনো ওর মাথায় পড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ওই কাটা নেকড়ের চোখ দুটো চমকাতে লাগলো, আর তার কারণে ওর ভয়ঙ্কর আর জ্যান্ত মনে হচ্ছিল। হঠাৎ করে মালার শরীর উঠতে উঠতে এলো আর মাথার সঙ্গে গিয়ে চিপকে গেল। তরোয়াল থেকে পড়া রক্তের ফোঁটা হাওয়ায় থেমে গেল আর মালার শরীর আস্তে আস্তে নড়তে লাগলো। ওর মধ্যে আবার প্রাণ এসে গেল। যখনই মালা নিজের চোখ খুলল, রক্তের সেই ফোঁটা তরোয়ালের দিকে আকর্ষিত হয়ে যায়। ওর চোখ দুটো একেবারে হলুদ হয়ে গেছিল। মাথায় কাটা দাগের চিহ্নটাও একদম সেরকমই ছিল, আর তার থেকে নেকড়ে আর মালার রক্ত একসাথে বয়ে যাচ্ছিল। মালার শরীরে নেকড়ের মতো চুল বেরোতে লাগলো, আর তার কারণে ও একটা কুৎসিত ডাইনির মতো লাগছিল। ও ওই তরোয়ালটা তুলল আর নিজের বড় জিভ বাইরে বের করে দেয়। ওর উপরের রক্ত এক ঝটকায় চেটে নিল। তরোয়ালের কারণে ওর জিভ 2 ভাগে কেটে যায়, কিন্তু মুখ থেকে একটুও রক্ত বেরোল না। ওই ডাইনি নেকড়ের মতো চেঁচাতে লাগলো। ডাইনির শান্ত হওয়ার পরে জবার আওয়াজ এলো। মালা, কি করছিস? চলে আয়, খাবার গরম হয়ে গেছে। খিদে পেয়েছে। তরোয়াল হাতে নিয়ে ডাইনি জবার দিকে এগোতে লাগলো। জবা একটা ছোট ঘরে বসে খাবার খাচ্ছিল। ঘরের দরজা ছোট হওয়ার কারণে মাথা ঝুঁকিয়ে ভেতরে যেতে হতো। ওই ডাইনি ঘরের দরজা অবধি এলো। জবা মালার শাড়ি দেখলো আর বলল, এসে গেছিস তুই? কি করছিলি এতক্ষণ ধরে? কিছুক্ষণ অবধি ডাইনি কিছু না বলে ওখানে দরজার কাছে দাঁড়িয়ে রইল। চল ভেতরে আয়, খিদে পায়নি তোর? খিদে পেয়েছে। ডাইনি নিজের মাথা জোরে জোরে দেওয়ালে মারলো আর দরজার ভাগটা ভেঙে দিল। জবা মালার ওই ডাইনিওয়ালা রূপ দেখে ভয় পেয়ে গেল। ডাইনির জবার দিকে এগোলো আর তরোয়াল দিয়ে ওর উপরে ঘাত করতে লাগলো। জবা জোরে জোরে চিৎকার করতে লাগলো, সাহায্যের জন্য আওয়াজ দিচ্ছিল, কিন্তু ওখানে কেউ ছিল না। ডাইনি জবার শরীরে অনেকগুলো টুকরো করে দিল আর ওই টুকরোগুলো খেতে লাগলো। নিজের কাটা জিভ দিয়ে জবার রক্ত চাটতে লাগলো। পরের সন্ধে যখন রাজা নিজের শিকার নিয়ে এলো, তখন গোদামের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। সে দেখলো যে কালকের তরোয়ালটা নিজের জায়গায় ছিল না, মাটিতে চারিদিকে রক্ত পড়েছিল। এইসব কি হলো? মালা, জবা! রাজা আস্তে আস্তে ভেতরে আসতে লাগলো। রাজার দুটো সেবকও ভয়ে ভয়ে রাজার পেছনে যেতে লাগলো। চলতে চলতে রাজা ওই ছোট ঘরের কাছে পৌঁছলো আর ভেতরের ওই দৃশ্য দেখে আরো বেশি ভয় পেয়ে গেল। মাটিতে সব রক্ত আর নাড়ি ভড়ি পড়েছিল, যে কারণে রাজা নিজের তরোয়াল বের করলো আর আগে এগোতে থাকলো। হঠাৎ ডাইনি ওপর থেকে ওই দুটো সেবকের উপরে হামলা করে দিল আর তরোয়াল দিয়ে
ওদেরকে মেরে ফেললো। ও রাজার উপরেও হামলা করলো, কিন্তু রাজা নিজের তরোয়াল সামনে করে নিজেকে বাঁচিয়ে নেয়। কে তুমি, মালা? খিদে পেয়েছে, তোমাকে খাবো। মালা মানে তুমি জবাকে মেরেছো আর খেয়ে ফেলেছো, নরভক্ষী কোথাকার! ডাইনি এটা শুনে খুব রেগে গেল আর নেকড়ের আওয়াজে চিৎকার করতে লাগলো। ডাইনি রাজার উপরে জোরে আক্রমণ করলো আর তার তরোয়াল ভেঙে দিল। তক্ষুনি দ্বিতীয়বার ঘাত করলো আর তার মাথা ধড় থেকে আলাদা করে দিল। তিনজনকে মারার পরে ওদের বডিগুলোকে টেনে টেনে ভেতরে নিয়ে গেল আর এক একজনকে কেটে কেটে খেতে লাগলো। খিদে পেয়েছে। এক গ্রামে একজন ডাক্তার ছিল। সে খুবই ভালো চিকিৎসা করত। গ্রামের প্রত্যেকটা লোক চিকিৎসা করানোর জন্য শুধুমাত্র সেই ডাক্তারের কাছেই যেত। গ্রামেই তার ছোট একটা ক্লিনিক ছিল। একদিন ভজা নামের একটা ছেলে তার স্ত্রীকে খারাপ অবস্থায় তার ক্লিনিকে নিয়ে আসে। ওর স্ত্রীর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক রক্ত বেয়ে গিয়েছিল আর সে প্রায় মরবে মরবে করছিল। শুনুন ডাক্তারবাবু, আমার স্ত্রীকে বাঁচিয়ে নিন, অনেক রক্ত বয়ে যাচ্ছে ওর। কি হয়েছে ওর? এত রক্ত কেন বেরোচ্ছে? ডাক্তারবাবু, আমরা কিছু জিনিস কেনার জন্য মার্কেট যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসে আর আমাদের দুজনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আমার বেশি জোরে আঘাত লাগেনি, কিন্তু ওর অনেক রক্ত বেরিয়ে গেছে। সেই জন্য আমি তাড়াতাড়ি ওকে আপনার কাছে নিয়ে এলাম। আপনি কিছু করুন ডাক্তারবাবু, আপনি কিছু করুন প্লিজ। আরে আরে, তুমি একটু শান্ত হও আর কান্না বন্ধ করো, আমি দেখছি। ডাক্তারবাবু ভজার স্ত্রীর চিকিৎসা করা শুরু করে দিল। ভজা খুব বেশি ভয় পেয়ে গেছিল। ডাক্তারবাবু যে করে হোক রক্ত বের হওয়াটা থামিয়ে দিল আর তাড়াতাড়ি ভজার কাছে এলো। দেখো ভজা, আমি রক্তটা তো থামিয়ে দিয়েছি, কিন্তু এর পুরো চিকিৎসা এখানে করা সম্ভব নয়। তোমাকে একে নিয়ে শহরে যেতে হবে আর বড় হাসপাতালে এর চিকিৎসা করাতে হবে। সাহেব, আমাদের কাছে এত বেশি টাকা নেই, আর যদি শহরে নিয়ে যেতে যেতে ওর কিছু হয়ে যায় তখন? বোঝার চেষ্টা করো, আমার কাছে অত বেশি যন্ত্রপাতি নেই যে আমি ওর চিকিৎসা করে দেব। আর যদি ওকে এখানেই রাখো তাহলে ওর হয়তো প্রাণ চলে যাওয়ারও ভয় রয়েছে। কিন্তু এত টাকা কোথা থেকে আনবো সাহেব? আমি খুব গরিব মানুষ। এই নাও, এই কিছু টাকা রাখো। যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তখন পরে আমাকে ফেরত দিয়ে দিও। এবার যাও, তাড়াতাড়ি করো, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের দেওয়া টাকাগুলো নিয়ে ভজা নিজের স্ত্রীকে শহরে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু গাড়িতে যেতে যেতে মাঝ রাস্তাতেই ওর মৃত্যু হয়ে যায়। ভজা ওখানেই নিজের স্ত্রীর কাছে জোরে জোরে কাঁদতে থাকলো। সেই রাতেই ডাক্তার যে নিজের ক্লিনিক বন্ধ করে ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তাকে বাইরে থেকে কেউ আওয়াজ দিল, ডাক্তার বাবু। এত রাত্রে বাইরে থেকে আওয়াজ শুনতে পেয়ে ডাক্তার অবাক হয়ে যায়। সে বাইরে গিয়ে দেখল তো এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেল। অন্ধকারে কেউ চেয়ারের ওপরে বসেছিল, তার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু শরীর দেখে তাকে একটা লোকের মতো মনে হচ্ছিল। ডাক্তার তাকে ডাক দিল, কে তুমি? ওই লোকটা কিছুই বলল না। ডাক্তার আরো ভয় পেয়ে গেল। ভয়ের কারণে সে 2 পা পেছনে চলে যায়। আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? কি চাই তোমার? যদি তুমি চুরি করার ধান্দায় এসে থাকো তাহলে চলে যাও এখান থেকে, না হলে আমি পুলিশকে ডেকে নেব। হঠাৎ সেই শান্তিটাকে চিরে দিয়ে একটা আওয়াজ এলো, আমি চোর নয়, আমি ভজা। ভজা, এটা তুমি? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? তোমার স্ত্রী কেমন আছে? আমার স্ত্রী মরে গেছে সাহেব। আরে কিন্তু এটা কি করে হলো? তুমি তো ওকে শহরে নিয়ে গেছিলে, তাই না? ভজা হঠাৎ উঠে পড়ে আর কিছু না বলে ডাক্তারের কাছে চলে গেল। শহর অবধি পৌঁছতে পারেনি ও, মাঝ রাস্তাতেই নিজের দম শেষ করে ফেললো ওই বেচারি। আর এই সব তোমার কারণে হয়েছে।
ভজা রেগে একেবারে পাগল হয়ে যাচ্ছিল। ওর মাথায় রক্ত চড়ে গেছিল। ভজা, তুমি একটু চুপ করে বসো, বসে কথা বলি। আর তুমি এইভাবে আমাকে দোষ দেওয়া বন্ধ করো, এতে আমার কোনো ভুল ছিল না। ডাক্তার, তোমার কারণে আমার স্ত্রী মরে গেছে। যদি তুমি এখানে ওর চিকিৎসা করে দিতে তাহলে ও আজকে বেঁচে থাকতো। একটা সাধারণ প্রাণ বাঁচাতে পারো না, তাহলে কি লাভ এখানে হাসপাতাল থাকার? এরকম কোনো ব্যাপার নয়। আমি তোমাকে বলেছিলাম যে এখানে সব উপকরণ নেই, আর সেগুলো ছাড়া। চুপ, একদম চুপ। তুমি আমার স্ত্রীকে মেরেছো, ওর হত্যা করেছো। তোমার মতো খুনিদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভজা টেবিলে পড়ে থাকা চাকু হাতে নিল আর ডাক্তারের পিঠে ঢুকিয়ে দিল। ডাক্তার জোরে চিৎকার করে উঠল। আমার স্ত্রীও এইভাবেই চিৎকার করছিল। আমি তোমাকে এবার তারই কাছে পাঠাচ্ছি। ওপরে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবে। যদিও ক্ষমা করে দেয় তো ভালো, না হলে এইভাবেই নরকে পচতে থাকবে। ভজা আরেকবার ডাক্তারের পেটে আঘাত করল। ডাক্তার চিৎকার করতে করতে, ছটপট করতে করতে মরে গেল। ভজা ওখানেই চাকু ফেলে দিয়ে ক্লিনিকের দরজা বন্ধ করে চলে গেল। ভজা ক্লান্ত হয়ে নিজের ঘরে এলো আর কাঁদতে লাগলো। বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে কেউ ভজার ঘরে এসে দরজা খটখট করে। ভজা ভয় পেয়ে গেল। এত রাতে কে এসেছে হবে? পুলিশ কোথাও জানতে পারেনি তো? না, পুলিশ কি করে জানতে পারবে? এখন তো রাত হয়ে গেছে। হঠাৎ আবার একবার কেউ ভজার দরজায় খটখট করতে লাগলো। ভজা এবার বাইরে গিয়ে দেখলো একটা লোক দাঁড়িয়েছিল। তার চেহারা ছাতির নিচে লুকোনো ছিল। কে তুমি ভাই? কে চাই তোমার? ভজা, তোমার নাম? আমারই নাম। আপনি কে? আমাকে আপনার স্ত্রী পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। এসব কি বাজে বকছো? আমার স্ত্রী মরে গেছে। ও তোমাকে কি করে পাঠাবে? আপনি তো আমাকে আপনার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠিয়েছিলেন, তাই না? তাই আমি তার উত্তর নিয়ে এসেছি। ভজা ভয় পেয়ে গেল। ওই লোকটা ছাতা নিচে করলো আর ভেতরে আসতে লাগলো। ভজা দেখলো যে সে ডাক্তার ছিল, যে ওর ঘরে এসেছিল। তার পেটে সেই দুটো চাকুর চিহ্ন যেমনকে তেমনই ছিল। ডাক্তারবাবু, তুমি কি করে বেঁচে আছো? আমি তো নিজের হাতে তোমাকে মেরেছিলাম, তাহলে এইসব কি করে সম্ভব? আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি আমাকে মেরেছো। এবার আমি তার প্রতিশোধ নিতে এসেছি। ভজা ভয় পেয়ে ওখান থেকে পালাতে লাগলো। ডাক্তারও ওর পেছনে গেল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমার খুনিকে আমি ছাড়বো না। আর এমনিতেও ওপরে গিয়ে আমি তোমার স্ত্রীর সাথে কথা বলেছি, তাকে তোমার কর্মের ব্যাপারে বলেছি, ওর কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু সে আমাকে বলল যে ভজাকে তার ভুলের শাস্তি পেতেই হবে। আমি কিছুই করিনি, তুমি মিথ্যে বলছো, তুমি একটা ভূত। ডাক্তার ভজার দিকে এগোতে লাগলো, জোরে জোরে হাসতে লাগলো। ডাক্তার নিজের ছাতা খুললো তো সেটা থেকে অনেকগুলো ইঞ্জেকশন নিচে পড়ে যায়, যেগুলো রক্তে লতপত করছিল। এক্ষুনি তোমার এই নোংরা আর খারাপ মাথার চিকিৎসা করছি আমি। তোমার স্ত্রী তোমার জন্য উপরে অপেক্ষা করছে, আর আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে এসেছি। না না, আমাকে ক্ষমা করে দাও। ডাক্তার নিচে পড়ে থাকা ইঞ্জেকশন থেকে একটা ইঞ্জেকশন তুলে নিল আর ভজার গলায় ঢুকিয়ে দিল। ডাক্তার পুরো রক্ত তার গলায় ছেড়ে দিল, আর ইঞ্জেকশন বাইরে বার করলো না। ভজা যন্ত্রণায় জোরে চিৎকার করলো আর নিচে পড়তে লাগলো। যেখানে ডাক্তার ইঞ্জেকশন গেঁথেছিল, ভজার সেই জায়গাটা নীল রঙের হয়ে গেছিল। এক একটা করে ডাক্তার সব ইঞ্জেকশন ভজার শরীরে গেঁথে দিল। ভজার পুরো শরীর আস্তে আস্তে নীল রঙের হয়ে গেল আর নিচে পড়ে থরথর কাঁপতে লাগলো। ভজাকে এইভাবে দেখে ডাক্তার খুব মজা পাচ্ছিল।
এরপর ডাক্তার সেই চাকুটাই বের করলো যেটা দিয়ে ওর খুন হয়েছিল। পরে ওই চাকুটা ভজার পেটে ঢুকিয়ে দিল আর তার নাড়ি ভুঁড়ি বাইরে বের করে দিল। ভজা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ওর মৃত্যু হয়ে গেল। আজকের পর যদি কেউ কোনো কারণ ছাড়া ডাক্তারের উপরে হাত তোলে তাহলে আমি তার চিকিৎসা ঠিক এইভাবেই করব। ভজা, চলো তোমার স্ত্রীর কাছে, সে তোমাকে দেখার জন্য ছটপট করছে। ডাক্তার ভজার দেহটাকে চাকালো আর ওখান থেকে বেরিয়ে পড়ল। এই কাহিনীটা প্রায় 20 বছর আগেকার, যখন গ্রামেগঞ্জে প্রায় সময় সবাই বাইরে বা ছাদেই ঘুমোতো। সেই সময় এত আধুনিকতা ছিল না। 6 বছরের শুভম তার দাদুর সঙ্গে ঘরের বারান্দায় ঘুমোচ্ছিল। তখনই ও কিছু একটা আওয়াজ শুনতে পেল। ও ঘুম থেকে জেগে গেল। ও নিজের থেকে প্রায় 20 মিটার দূরত্বে একটা সাদা শাড়ি পরে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। ওই মহিলার চুল মাথা থেকে পা অবধি ছিল, যে কারণে তার চেহারা ঠিক করে দেখা যাচ্ছিল না। তার ওপর পুরো পরিবেশে ঘন কুয়াশা ছেয়ে গেছিল। শুভম কিছুক্ষণ অবধি ওই মহিলার দিকে একভাবে তাকিয়ে দেখল, কিন্তু তারপর ওই মহিলা শুভমকে নিজের কাছে আসার ইশারা করতে লাগলো। শুভমও আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল। আর তখনই ওই মহিলা শুভমের চেহারায় স্পর্শ করে আর তারপর ওকে নিয়ে কোনো একটা জায়গায় নিয়ে চলে গেল আর উধাও হয়ে গেল। পরের সকালে দাদু নিজের কাছে শুভমকে দেখতে পেল না। তখন ওকে পুরো বাড়িতে খুঁজতে লাগলো। শুভম, খোকা শুভম, শুভম। দাদু বাড়ির লোকেদের কাছেও শুভমের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বাড়ির লোকেরা তো উল্টে দাদুকেই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। আরে ও সুমন বাবু, তুমি কোথাও শুভমকে দেখেছো? আরে তুমিও যে কি করো এখন বাবা? তোমার সাথীও প্রত্যেকদিন রাতে ঘুমোয় আর তুমি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছো? কি জানি শুভম কোথায় চলে গেল, এখন কোথায় খুঁজবো ওকে? দাদু কিছুক্ষণ শুভমের ব্যাপারে ভাবল, কিন্তু তখনই সে হঠাৎ করে দৌড়ে বারান্দায় চলে যায়, যেখানে সে শুভমের জুতো সব সময় পরে থাকতে দেখত। এটা দেখা মাত্রই দাদু চিৎকার করে ওঠে, হে রাম, আমাদের বাচ্চাকে ওই ডাইনি তুলে নিয়ে চলে গেছে। আমি আগেই মানা করেছিলাম ছোট বাচ্চাদের বারান্দায় শোবার জন্য পাঠাবে না, কিন্তু এই বুড়ো লোকটার কথায় কে কান দেয়? তখনই ওখানে সুমন দৌড়ে দৌড়ে চলে আসে। আরে কি হয়েছে বাবা, কেন এত চিৎকার করছো? শুভম উধাও হয়নি, আসলে ওই বন্ধা ডাইনি আমাদের শুভমকে নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। আরে কি বাবা, বুড়ো বয়সে পাগল হয়ে গেলে নাকি? যা তা তখন থেকে বলে চলেছো। আরে তোমরা সবাই বোকা ছেলে আর বোকাই থাকবে। তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে ওই বন্ধা ডাইনি আবার এই গ্রামে ফিরে এসেছে, নিজের পুরনো প্রতিশোধ পুরো করার জন্য আবার এসে গেছে। ঘরের সবাই খুব চিন্তায় ছিল আর দৌড়ে দৌড়ে বাইরের দিকে চলে আসে। ওরা সবাই মিলে শুভমকে পুরো গ্রামে খুঁজতে লাগলো, কিন্তু তারা ওকে কোথাও খুঁজে পেল না। আরে আমার কথা কেউ শুনছে না কেন? তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে শুভম গ্রামে হারায়নি, বরং ওকে ওই কালমুখী ডাইনি নিজের সুরঙ্গে লুকিয়ে রেখেছে হবে? তোমাদের সবাইকে ওখানে যাওয়া উচিত। আরে শুনুন আপনারা, আমার মনে হয় বাবা একদম ঠিক বলছেন। এরকম হতে পারে যে আমাদের শুভম সত্যি সত্যি কোনো ডাইনির কাছে রয়েছে। আরে কি সুমনা, তুমিও না বাবার কথাই বিশ্বাস করছো? এতে আমাদের শুধু সময় নষ্ট হবে। আরে বাবা, চেষ্টা করতে বাধাটা কোথায়? আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার বাচ্চার জন্য একবার দাদুর কথা মতো ওই জায়গায় গিয়ে দেখা দরকার। তারপর সবাই দাদুর কথা মতো জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল আর সব শেষে ওরা সবাই একটা সুড়ঙ্গের কাছে গিয়ে থেমে যায়।
গ্রামের আরো কয়েকজন লোক ওদের সঙ্গে ছিল। এই সুড়ঙ্গটার খোদাই শুরু করো। এটাকে ততক্ষণ খুঁড়তে থাকো যতক্ষণ এর নিচে থেকে রক্তের ফোঁটা আর চিৎকার না শুনতে পাওয়া যায়। বাবা, আমার সত্যি মনে হয় যে তুমি বুড়ো বয়সে এসে পাগল হয়ে গেছো। তুমি কেন বুঝতে পারছো না যে এই সব করে কিছু লাভ হবে না? এর থেকে ভালো হবে যদি আমরা নিজেদের বাচ্চাকে খুঁজি। সুমন, চুপচাপ এদেরকে নিজের কাজ করতে দাও। মাঝখানে দখল দিতে এলে তাহলে যা হবে তার দায় কিন্তু তুমি হবে। দাদুর থেকে বকা খাওয়ার পর কিছুক্ষণের জন্য সুমন শান্ত হয়ে তামাশা দেখতে লাগলো। তান্ত্রিক ঠিক ওর পাশে দাঁড়িয়ে ক্রমাগত তন্ত্রমন্ত্র পড়ে চলেছিল। আস্তে আস্তে এবার সূর্যও ডুবে যাচ্ছিল। সুমনের রাগ আর পরিস্থিতি খারাপ হওয়া দুটোই সময়ের সাথে বেড়েই চলেছিল। সুমন হঠাৎ করে বিরক্ত হয়ে বলে উঠল, এবার যদি আপনার এই বাজে চর্চায় যুক্ত হতে চাও তাহলে ঠিক আছে, আমি একাই নিজের বাচ্চাকে খোঁজার জন্য বেরোচ্ছি। এই বলে সুমন ওখান থেকে বেরোচ্ছিল, আর তখনই ওর পা মাটির সঙ্গে চিপকে গেল, যে কারণে ও আগে এগোতেই পারছিল না। ঠিক সেই সময় খোদাই করার সময় মাটির নিচে থেকে একটা বাচ্চার চিৎকার শুনতে পাওয়া গেল, আর রক্তের লাল লাল চিহ্ন মাটিতে দেখতে পাওয়া গেল। ভালো করে শোনো এই আওয়াজটা। তান্ত্রিক, তুমি তোমার প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি করে দাও। যে লোকটা খোদাই করছিল সে কান লাগিয়ে ওই আওয়াজটা শুনতে লাগলো, কিন্তু তখনই ওকে কোনো একটা হাত মাটির নিচে থেকে ভেতরে টেনে নিল, যে কারণে এক ঝটকায় ও পাতালের ভেতরে গিয়ে মিশে গেল। থেমে যাও সবাই, সবাই এই গর্ত থেকে দূরে সরে যাও। তান্ত্রিক এবার গঙ্গা জলের ফোঁটা ওই খোদাই করার স্থানে ছড়িয়ে দিল, যাতে ওই জায়গাটার শুদ্ধিকরণ করা যায়। তান্ত্রিক আস্তে আস্তে ওই গর্তের কাছে চলে যায়। তার হাতে কয়েকটা বীজ ছিল। সে যখনই ওই বীজগুলোকে ওই মাটিতে ছড়িয়ে দিল, তখনই মাটির নিচে থেকে একটা বাচ্চার লাশ উপরে চলে আসে, আর চেহারার ওপর থেকে মাটি সরানোর পর তারা দেখতে পায় যে এ তো তাদের শুভমের দেহ। হে ভগবান, এ কি হয়ে গেল আমার বাচ্চার? সবাই কাঁদতে লাগলো, শুভমের মৃত্যুর জন্য শোক মানাতে লাগলো। তখনই তান্ত্রিক তাদের সবাইকে শান্ত করে এটা বলল, দেখুন, আপনারা শান্ত হয়ে যান, আমি নিজের ঘোর তপস্যায় লীন হতে চলেছি। আপনারা সবাই কিছুক্ষণের জন্য চিৎকার করবেন না। এরপরে তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার ব্যবহার শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই একটা মহিলা সামনে এসে প্রকট হলো। তাহলে সে তুই ছিলি যে এই খেলাটা খেলেছে? এবার বল, শুভম কোথায় আছে? তুই ওর সঙ্গে কি করেছিস? আমি তোকে কবেই মেরে দিয়েছি, আর ওর আত্মাকে পরলোক পাঠিয়ে দিয়েছি। খুব মজা করতে, তাই না গ্রামবাসীরা? আমি বন্ধা বলে তোমরা সবাই মজা করতে। এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। কিন্তু তুই আমাদের বাচ্চাকে কেন কেড়ে নিলি? ওই নির্দোষ বাচ্চাটা তোর কি ক্ষতি করেছিল? ক্ষতিও কিছু করেনি, বরং তুই করেছিলি বুড়ো। মনে আছে 27 বছর আগে যখন তুই গোটা গ্রামে আমাকে নোংরা আর একটা চরিত্রহীন মহিলা বলে ঘোষণা করে দিয়েছিলি, আর আমি বন্ধা হওয়ার জন্য আমার মজা করেছিলি, আর শেষে আমি হতাশ হয়ে আমাকে আত্মহত্যা করতে হলো। কিন্তু আমি তারপর গ্রামে ফিরে এলাম একটা ভয়ঙ্কর ডাইনির রূপ নিয়ে। কিন্তু সেইবারেও তুই আমাকে আমার উদ্দেশ্যে সফল হতে দিসনি। তার ফল তোর সামনে রয়েছে। আরে, যদি প্রতিশোধী নেওয়ার ছিল তাহলে আমার থেকে নিয়ে নিতিস। আমার নাতি তো বেচারা নির্দোষ ছিল। প্রতিশোধ তো আমি তোর থেকেই নিতে এসেছিলাম,
আমি মরে যাওয়ার পরের দিন সবার আগে তোর ছেলেকেই তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে ও বেঁচে গেছিল। কিন্তু আজকে আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। এইটুকু বলে ওই ডাইনি বাতাসে কখন যে উধাও হয়ে গেল। সুমন সমেত পুরো পরিবার চিৎকার করে করে সুমনকে হারানোর জন্য কাঁদতে লাগলো। আর এরই সাথে এই গল্পের এখানে সমাপ্তি হয়ে যায়। আরে গ্রামবাসীরা, তোমাদের কি ওই মায়ার ভয় নেই একটু? আজকে অমাবস্যা, ও অবশ্যই বেরোবে। আরে ও রবি, কেন এত চিন্তা করছো? কিছু বিপদ আসতে চলেছে নাকি? আরে একটু ধৈর্য ধরো সরকার। তোমরা কি সবাই ভুলে গেছো 1 বছর আগে এই গ্রামে কি কি ঘটেছিল? তোমাদের সবার কি ওই ঘটনার একটুও ভয় নেই? কেন আপনি কাটা গায়ে হাত দিয়ে দেখছেন? যেটা পেরিয়ে গেছে সেটা মনে করে কি লাভ হবে? তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। তোমরা সবাই ওই লোকটার সঙ্গে যা করেছো সে তার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। ও আচ্ছা, তাহলে তুমি ওই ডাইনির কথা বলছো, যাকে গ্রামবাসীরা বট গাছের সাথে ঝুলিয়ে মেরে দিয়েছিল? হ্যাঁ বিনোদ বাবু, তুমি একদম ঠিক ধরেছো, আমি তারই কথা বলছি। কিন্তু আজ হঠাৎ 1 বছর পরে তুমি সেই ঘটে যাওয়া অতীতের কথা কেন বলছো? ওই ডাইনিটার গল্প তো তখনই শেষ হয়ে গেছিল, যখন গ্রামবাসীরা ওকে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু তুমি কি এই ঘটনার পরের ওই ভয়ঙ্কর কাহিনীটা মনে রেখেছো? যখন ওই ডাইনিটা অভিশাপ দিয়ে বলেছিল যে ও অবশ্যই আসবে। এর থেকেও ভয়ঙ্কর কথা তো এটা ছিল যে যে লোকেরা ওই ডাইনিকে পড়তে দেখে নিয়েছিল না, তাকে আবার খোলা চোখে দেখার জন্য কারোর মধ্যে সাহস মেচেছিল না। ওই ডাইনিটার মৃত্যু যারা দেখেছিল তাদের সবার চোখের জ্যোতি চলে গেছিল। আরে বাবা, কিন্তু সেই কথাগুলোকে আজ 1 বছর পরে আবার মনে করানোর কি দরকার পড়ে গেল? আমি তোমাদের সবাইকে আর গ্রামবাসীদেরকে সেই কথাটা আবার একবার মনে করিয়ে দিচ্ছি, কারণ ওই ডাইনিটাকে আবার এই গ্রামে দেখাটা শুরু হয়ে গেছে। পরশু রাতে বদ্রির বাড়ি থেকে তার 9 মাসের বাচ্চা উধাও হয়ে গেছিল, আর গত রাতে কেউ সেই বাচ্চাটাকে বদ্রির ছাদেই ছেড়ে চলে গেল। পরীক্ষা করার পর জানা গেল যে ওই বাচ্চাটা মরে গেছিল, আর তার পুরো শরীরে রক্তের এক বিন্দু উপস্থিত ছিল না। আরে তুমি বলতে কি চাইছো রবি? তুমি এটা বলে ওই ডাইনিটার দিকেই ইশারা করছো না তো? আমি একদম সেই দিকেই ইশারা করছি, কারণ গত 2-3 সপ্তাহ থেকে ছোট বাচ্চারা আবার উধাও হতে শুরু হয়েছে, আর তাই ওই ডাইনিটার উপরে সন্দেহ করা যেতেই পারে। কিন্তু যখন গ্রামবাসীরা ওই ডাইনিটার অস্তিত্বই শেষ করে দিয়েছিল, তাহলে ওই ডাইনি আবার কি করে আসবে? প্রার্থনা করছি যাতে তোমার কথাই শেষ হয়, কারণ যদি আমার ধারণা সঠিক বেরোয় তাহলে এইবারে গ্রামকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে রবি নিজের বাড়ির দিকে ফিরে চলে যায়। ওর বাকি সাথীরাও নিজের বাড়িতে ফিরে চলে যায়। গত 1 মাসের মধ্যে ওই গ্রাম থেকে অনেক বাচ্চা উধাও হয়েছে, যেটা একটা ভয়ঙ্কর বিপদের একটা সংকেত। রবি ওই গ্রামের সব থেকে জ্ঞানী লোক ছিল, আর ও যা কিছু বলতো সেটা 100% সত্যি হয়ে যেত। এইবারে ওর পুরো সন্দেহ ওই ডাইনির ওপরেই ছিল, যাকে গত বছর গ্রামবাসীরা পুড়িয়ে মেরে ফেলেছিল। গত বছরেও ওই ব্যাপারে সন্দেহ সবার আগে রবিরই হয়েছিল, আর ওই ষড়যন্ত্রের কারণেই ওই ডাইনিটাকে গ্রামবাসীরা মিলে মেরে দিয়েছিল। যারা গ্রামের ছোট বাচ্চাদের বন্দি বানিয়ে তাদের রক্ত দিয়ে স্নান করত, আর যুবক ছেলেদেরকে নিজের মায়ায় ফাঁসিয়ে তাদের সঙ্গে যৌন সঙ্গম করত, আর তারপর তাদেরকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিত। এরকম করে ও পুরো
পুরো গ্রামকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল। কিন্তু রবি গ্রামবাসীদেরকে কালকের আর তার আড্ডার জানকারি দিয়ে দিল, যে কারণে তন্ত্র সাধনায় মগ্ন হওয়ার সময় গ্রামবাসীরা তাকে বটগাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে দিল। এই ষড়যন্ত্রে যুক্ত প্রত্যেকটা মানুষ হয় পাগল হয়ে গেল অথবা রহস্যময় ভাবে শুধুমাত্র একজন রবিকে ছেড়ে দিল। কালকের ডাইনের একটা বিশেষ গুণ ছিল যে সে পুরো বছরে শুধু 3 মাসের জন্যই নিজের বাসস্থান থেকে বার হতো আর নিজের শিকারের সন্ধান করতে লাগতো। ওই 3 মাসের সময় এখন শুরু হয়ে গেছে। এইবারেও কি রবির সন্দেহ সঠিক প্রমাণ হয়ে যাবে, নাকি কাহিনী এর থেকেও ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে, এটা আমরা পরে জানব। রাত প্রায় 12:30 বেজে গেছিল। রবি কোনো গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে নিজের বিছানায় শুয়েছিল। কোনো কারণে ওর ঘুম ধরছিল না হয়তো। তখন কেউ ওর দরজায় এসে খটখট করল, আর এরই সাথে রবির চিন্তার ঘোর এখানে যেন ভেঙে যায়। ভেতর থেকে আওয়াজ দিতে লাগলো, কে এসেছে এই সময়? কি জানি কি হয়ে গেল আবার। তখনই বাইরে থেকে একটা আওয়াজ চলে আসে, আরে রবি ভাই, আমি এসেছি, দুধওয়ালা বিজয়। রবির মাথা আগে থেকেই খারাপ হয়েছিল। ও কিছু না ভেবে চিনতে দরজার দিকে এগিয়ে যায় আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে রবি পুরো মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে লাগলো। ওর গায়ে কাঁটা দিয়ে দিল। রবি ভয় পেয়ে গিয়ে আর ভয়ের চোটে বলল, তুমি কালকে তুমি এখানে? হ্যাঁ, আমি সেই যার কথা তুই ভাবছিস। আমি কালকি, আর নিজের কাজ পূরণ করতে এসেছি, যেটা গত বছর অসম্পূর্ণ রয়ে গেছিল। আর তার সাথে আমার যমজ বোনের প্রতিশোধও তো নেওয়ার ছিল। বোন? এর মানে আমরা যাকে কালকি ডাইনি ভেবে মেরেছিলাম সে তুমি ছিলে না? তোমার মতোই দেখতে, আর পরনে তোমারই যমজ বোন ছিল। হ্যাঁ, যাকে তোমরা কালকি ভেবে মেরেছিলে ও আমার যমজ বোন ছিল। তোমাদের মতো নির্দয়ী লোক আমাদের কুটিরের কাছে এসে আমাদেরকে মেরে দেবে, এটার ধারণা আমরা আগেই করে ফেলেছিলাম। গ্রামবাসীরা মূর্খ লোক, এই কথাটা একেবারে বুঝতে পারেনি যে আমার কোনো যমজ বোনও ছিল। আর ব্যাস এটারই পুরো লাভ আমি আর আমার বোন উঠিয়েছি। আমার বোন এতদিন একটা শক্তিশালী ডাইনি হয়ে উঠতে পারছিল না, এই জন্যই ও তোমাদের জন্য একটু কম বিপদ ছিল। আমি আমার বোনকে কথা দিয়েছিলাম যে ওর মরে যাওয়ার পরে আমি নিজের কালো বিদ্যার শক্তি দিয়ে ওকে পুনর্জীবিত করে দেব। আফসোস আমি করতে পারলাম না। আর আজ ঠিক 1 বছর পরে বৃষ্টির প্রথম ফোঁটা পড়া মাত্রই আমি এই গ্রামে ফিরে এসেছি। আর আগামী 3 মাসের মধ্যে এই গ্রামটাকে আমি সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলবো। ওই ডাইনিটার এই কথাগুলো শোনার পর রবি এবার আস্তে আস্তে পেছনে সরে গেল। আর ওই ডাইনি ওকে দেখতে দেখতে এখন যখন তুই আমার আসল রূপটা দেখেই ফেলেছিস, তাহলে তোর বেঁচে থাকাটা আমার কাজের বিপদ হয়ে দাঁড়াতে পারে। আর তাছাড়াও গত বছর তুই গ্রামবাসীদেরকে আমাদের বিরুদ্ধে উকসিয়েছিলি, তাই না? আর তোর জন্যই আমি নিজের বোনকে হারিয়েছি। আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। আমি আজকেই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু আমি তোকে কি করে ছেড়ে দিতে পারি? তোর গ্রাম ছাড়লে আমি শাস্তি পাবো না, বরং তোকে পৃথিবী ছেড়ে যেতে হবে।
রবি ওই ডাইনিকে ওর জীবনের ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু ওই ডাইনির এতে কিছুই যায় আসছিল না। ও দ্রুত গতিতে ওর দিকে এগিয়ে এলো আর এক ঝটকায় নিজের ধারালো নখ দিয়ে ওর বুকে মেঝে পার করে দিল আর ওর শরীর থেকে ওর হৃদয় পার করে নিল। পরের দিন গ্রামবাসীরা ওই বট গাছের ডালে রবির লাশ ঝুলে থাকতে দেখল, ঠিক সেইভাবেই যেভাবে গ্রামবাসীরা কালকির বোনকে ওই গাছের সঙ্গে ঝুলিয়েছিল। এই দৃশ্যটাকে নিজেদের চোখে দেখাটা কারোর জন্য সহজ কাজ ছিল না, কিন্তু রবির মৃত্যুর হয়ে যাওয়ার জন্য গ্রামবাসীরা একটা বড় বিপদের সংকেত পেয়ে গেছিল। গ্রামবাসীরা এই ব্যাপারে আলাদা আলাদা রকমের কথা বলতে লাগলো। আরে কিষণ বাবু, রবি ভাইয়ের অবস্থা দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না। এখন আমাদের গ্রামবাসীদেরকেও খুব সতর্ক হয়ে থাকতে হবে, না হলে কে জানে ওই ডাইনিটার পরের শিকার কে হয়ে যাবে। এই ঘটনাটা ঘটে 10 দিন হয়ে গেছিল আর আজকে 11তম দিন ছিল। গ্রামের নির্জন বস্তিতে হঠাৎ করে ঘুঙুরের আওয়াজ হলো, যে কারণে কয়েকজন লোকের ঘুম ভেঙে গেল, কিন্তু কিছুজন এখনো গভীর ঘুমে শুয়ে পড়েছিল। জেগে থাকা লোকেরা বিছানা ধরে ভগবানের নাম জপ করছিল, আর অন্যদিকে যাদের দরজা খোলা রাখা ছিল কালকি তার ঘরে চলে গিয়ে ওখানে উপস্থিত সবাইকে প্রাণে মেরে দিল আর তারপর একদম শান্তির সঙ্গে তাদের রক্ত খেতে লাগলো। পরের দিন গ্রামের জমিতে দিনের আলোতে ভয়ঙ্কর আগুন ধরে গেল, যে কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিল আর কিছুজন গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামবাসীরা একমাত্র জায়গা থেকে যে জল নিয়ে যেত সেই গভীর কুয়াটাও ভেতর থেকে বিষাক্ত হয়ে গেল। গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ ছেয়ে গেল। গর্ভবতী মহিলাদের বাচ্চারা পেটের মধ্যেই মরে গেল। গ্রামবাসীরা এই অভাবনীয় এই ঘটনার পুরো দায় ওই ডাইনিটার ঘাড়ে চাপিয়ে দিল আর সবাই এটা মেনে নিল যে তাদের গ্রামের উপর অবশ্যই কারোর অভিশাপ লেগে গেছে। এটাই ভেবে 1 সপ্তাহের মধ্যে গোটা গ্রাম খালি হয়ে গেল। আর আজকে এই মারাত্মক ঘটনাটা 12 বছর কেটে যাওয়ার পরেও যদি কেউ ভুলে বিসরে ভুল করে ওই গ্রামে যাওয়ার দুঃসাহস করে ফেলে, তখন তাকে গ্রামের পরিবেশ বাঁকে রবির আত্মা দেখতে পেয়ে যায়, যে তাদেরকে ভেতরে যেতে থামিয়ে দেয়। কিন্তু যারা রবির কথাগুলোকে এড়িয়ে দিয়ে গ্রামের ভেতরে একবার প্রবেশ করে ফেলে, তারা কখনো দ্বিতীয়বার ফিরে আসে না আর ওই গ্রামেরই ভুতুড়ে পরিবেশে শান্তি না পেয়ে ঘুরে বেড়াতে থাকে। সাল 1996। আজ থেকে প্রায় 25-26 বছর আগের সেই মারাত্মক ঘটনা যখনই মনে পড়ে তখন শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমি তখন 15 বছরের ছিলাম আর জুন মাসে আমার বাবা ট্রান্সফার হওয়ার কারণে তাকে একটা অন্য জায়গায় সেটেল হতে হলো। এই জায়গাটার মারাত্মক সত্যির ব্যাপারে আমরা সবাই কিছুই জানতাম না। একদিন স্কুল থেকে বেরোতেই গভীর মেঘ ছেয়ে গেল। আমি এদিক ওদিকে লুকোনোর জায়গা খুঁজতে লাগলাম, কারণ আমার ঘর এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ছিল আর এই পরিস্থিতিতে বৃষ্টিতে না ভিজে কোথাও যাওয়া যেত না। আরে অমিত, তুই দৌড়াচ্ছিস না কেন? তাড়াতাড়ি ঘরে পৌঁছো, নাহলে বৃষ্টি এসে যাবে আর বিপদের সময়টাও। আমি আমার বন্ধুর কথাটা ঠিক করে বুঝতে পারিনি আর আমি ওকে থামিয়ে বললাম, তুই কি বলতে চাইছিস? আমি কিছু বুঝলাম না, কারণ যদি আমি বাড়ি অবধি দৌড়ে যাই তাহলে এটা তো নিশ্চিত যে আমরা ভিজে যাব আর মানডে সাবমিট করার প্রজেক্টটাও আমার ব্যাগেই আছে। জলের কয়েকটা ফোঁটা আমার পুরো সপ্তাহের পরিশ্রম মাটি করে দেবে, যেটা আমি চাই না। তাহলে তুই কি চাস? মৃত্যু? এখানে মৃত্যুর কথা কোত্থেকে এলো? দেখ অমিত, আমার কাছে তোকে বোঝানোর অত সময় নেই।
যদি তুই দাঁড়িয়ে থাকতে চাস তাহলে দাঁড়িয়ে থাক, কিন্তু মনে রাখবি সে যাই হোক না কেন জোরে বৃষ্টি শুরু হওয়ার পর জলের ফোঁটার থেকেও দূরে থাকবি। যদি বৃষ্টিতে কেউ ছাতা নিয়ে তোর কাছে আসে তাহলে ভুলে ওর কাছে যাবি না, কারণ ওর বহুরূপী তোকে খনি বৃষ্টিতে ফাঁসিয়ে একটা ভয়ঙ্কর মৃত্যুর ঘুম পাড়িয়ে দেবে। এইটুকু বলার সাথেই সুমন ওখান থেকে চলে গেল। কিন্তু সেই সময় এই কথায় গুরুত্ব দেওয়ার ছিল যে এখন আশেপাশের সবাই পালানোর সুযোগ খুঁজছিল। দোকানদাররা দোকান বন্ধ করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে চেয়েছিল, আর ওয়াচম্যান আঙ্কেলও তাড়াতাড়ি তালা লাগিয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল। কিছু সময়ের মধ্যে আমার আশেপাশের পুরো পরিবেশ নির্জন হয়ে গেল, আর একমাত্র শুধু আমি ওই অজানা আর নির্জন পরিবেশে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নিল, যে কারণে আমার যাওয়াটা আরও কঠিন হয়ে গেল। স্কুল ছিল তাই ফোন সঙ্গে আনিনি, আর না কোনো সাহায্যের জন্য কাউকে দেখতে পাচ্ছিলাম। 2 ঘন্টা পেরিয়ে গেছিল, কিন্তু বৃষ্টি এখনো থামার নাম করেনি। আমারও বাড়ি যাওয়ার চিন্তা হতে লাগলো। আর এবার এমন একটা সময় এলো যখন সূর্য প্রায় ডুবে গেছিল। আমার ভেতরে দুশ্চিন্তা আর ভয় দুটোই একসাথে দস্তক দিল। যখন আমি বৃষ্টি লাল হয়ে যেতে দেখলাম, আমি চিন্তায় পড়ে গেলাম যে আসলেই বৃষ্টি এভাবে লাল হয়ে যাচ্ছে কেন। কিন্তু ভালো করে দেখার পর জানতে পারলাম যে ওটা কোনো রং নয়, বরং রক্ত ছিল। তখনই আমার সুমনের কথাগুলো মনে পড়ে গেল। ও আমাকে বলেছিল খনি বৃষ্টির ব্যাপারে, মানে যে এই বৃষ্টি আসলে খনি বৃষ্টি ছিল। কিন্তু আজ পর্যন্ত আমার জীবনে আমি কখনো না তো এর আগে রক্তের বৃষ্টি হতে দেখেছিলাম, আর না কখনো শুনেছিলাম। এবার তো দুর্গন্ধ ছড়িয়ে গেছিল। আর তখনই আমি দূরে দাঁড়িয়ে একটা লোককে দেখতে পাই, যার মাথায় ছাতা ছিল আর একটা দেওয়ালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল। আমি তার দৃষ্টিভঙ্গি কিছু বুঝতে পারলাম না। আমি তাকে আওয়াজ দিলাম, হ্যালো, ও কাকু, হেল্প করো প্লিজ, আমি এই বৃষ্টিতে ফেসে গেছি। আমি ওই স্ট্রেঞ্জারকে আওয়াজ দিতে লাগলাম। আমার থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে আমার আওয়াজ পরিষ্কার শুনতে পেয়ে গেল। তার চলার ঢং একেবারেই মানুষের মধ্যে মনে হচ্ছিল না। তার চলার ঢং এমন ছিল যেন কোনো নেকড়ে দাঁড়িয়ে থেকে সোজা এগিয়ে যাচ্ছিল নিজের শিকারের দিকে। ওই স্ট্রেঞ্জার আমার একদম কাছে এসে গেছিল, কিন্তু তফাৎ এইটুকু ছিল যে সে এত জোর বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, আর আমি তার কিছু দূরে একটা বাড়ির ছাদের নিচে বৃষ্টির থেকে লুকিয়েছিলাম। ওই স্ট্রেঞ্জারটা আমাকে তার কাছে আসার ইশারা করতে লাগলো, আর আমারও সেফলি বাড়ি পৌঁছানোর এটাই একমাত্র উপায় মনে হচ্ছিল। তাই আমিও তার দিকে এগিয়ে চলে গেলাম। কিন্তু তখনই আমার নজর ওই অজানা লোকের হাতের উপর পড়ে যায়। আমার পা ওখানেই থেমে রয়ে যায়। আমি দেখলাম ওই লোকটা নিজের হাতে রক্তে লথপথ চাকু ধরে রেখেছিল, যেটা দেখতে খুবই ভয়ানক লাগছিল। ওই চাকুটা দেখে এমন মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই ওই চাকুটা দিয়ে কারোর শরীরকে চেরা হয়েছে। আমি তো খুব বেশি ভয় পেয়ে যাই আর ওখান থেকে পেছনে চলে আসি। আর তখনই আমি দেখলাম যে ওই সামনে দাঁড়ানো লোকটার চেহারা গলতে শুরু হয়, আর তার চেহারা কোনো নেকড়ের মতো হতে লাগলো, ধারালো দাঁত আর মারাত্মক থাবা। সাহস করে আমি ওখানে দাঁড়িয়ে রইলাম, আর তখনই বিদ্যুৎ পড়ে গেল। ওই নেকড়ে মানব ওখান থেকে উধাও হয়ে গেল। কিন্তু তখনই আমি একটা লোককে দেখতে পেলাম যে এখনো পর্যন্ত নিজের দোকানেই ছিল। হয়তো আমার মতোই সে ওই খনি বৃষ্টিতে ফেসে গেছিল। আমি তার থেকে দূরে ছিলাম, তবু আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। ওই লোকটা যেই না ঘুরে তাকালো, ওই নেকড়ে মানব তার পেছন থেকে হঠাৎ করে হাজির হয়ে যায়। এটা সেই ছিল যে কিছুক্ষণ আগে আমাকে ফাঁসানোর চেষ্টায় ছিল। ওই নেকড়ে মানবকে দেখেই ওই লোকটা নিজের সন্তুলন হারিয়ে ফেলে, আর না কিছু ভেবে চিনতে ওই ছায়া থেকে খনি বৃষ্টিতে ভিজতে ভিজতে পালাতে লাগলো। কিন্তু তখন আমার নজর সেই লোকটার থেকে সরে গিয়ে ওই নেকড়ে মানবের উপর পড়ে গেল।
আমি তার চেহারায় একটা শয়তানি হাসি দেখতে পাই, আর তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন তার কোনো উদ্দেশ্য পুরো হতে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটা ছিল যে একবার ওই শয়তানটা ওই লোকটার পিছু করেনি, না তার উপর হামলা করলো। কিন্তু তা সত্ত্বেও কিছুক্ষণ পর ওই লোকটা চেঁচাতে লাগলো, আর পালাতে পালাতে নিজের থেকেই তার গতিটাও কমে যেতে লাগলো। সে এমনি এমনি শুকিয়ে যেতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যে তার শরীরের নাড়ি ভড়ি বাইরে বেরোতে লাগলো, আর রাস্তাতেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল সে। যেখানে কিছুক্ষণ আগে তাকে 70 কিলো বলে মনে হচ্ছিল, সত্যি বলতে এখন তার ওজন 10 কিলোর থেকে একটু বেশি হবে না। তখনই দূর থেকে সেই নেকড়ে মানব দৌড়ে দৌড়ে ওখানে পৌঁছলো, আর ওই লোকটাকে টেনে টেনে জঙ্গলে নিয়ে চলে যায়। আমি আরও একটা জিনিস দেখলাম, ওই লোকটাকে টানতে টানতে যখন ওই নেকড়ে মানব জঙ্গলে নিয়ে যাচ্ছিল, তখন তার সাথে কয়েক লোকও ছিল যারা একেবারে শুকনো আর মারাত্মক দেখাচ্ছিল। তারা আমার থেকে দূরে চলে যাচ্ছিল, কিন্তু ক্রমাগত আমার দিকেই তাকিয়ে রয়েছিল। সময় খারাপ ছিল, কিন্তু ভাগ্যটা ভালো। ওই খনি বৃষ্টি একটা সময় পরে থেমে গেল। তখন কোথাও গিয়ে আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিলাম, কারণ এতক্ষণ আমার সাহস আর মেনে গেছিল। আমি বাড়ি পৌঁছলাম, তখন ঘড়িতে রাত 8টা বাজে। বকা তো খুব খেলাম, কিন্তু সত্যি বলবো যে আজকের এই ঘটিত ঘটনা সেই সময় বলাটা ঠিক মনে হচ্ছিল না। পরের দিন আমার বন্ধু সুমনের বাড়ি গেলাম আমার সাথে ঘটা এই গল্প বলতে। সুমন, সুমন, বাইরে আয়, তোর সাথে কিছু কথা আছে। আমার ডাক দেওয়ার কিছুক্ষণ পরে সুমনের বাড়ি থেকে একটা বুড়ি মহিলা বেরিয়ে আসে। কে বাবা তুমি? কার সাথে দেখা করতে চাও? আমি জবাব দিলাম, সুমন। এটা শোনার পর ওই বুড়ি মহিলার চোখে জল চলে এলো। সুমন, চলে যাও। সুমন এখন তোমার সঙ্গে কখনো দেখা করবে না, যাও। কি? কিন্তু কেন? কারণ কাল ওই অভাগা বৃষ্টি আমার সুমনের প্রাণ কেড়ে নিয়েছে, গিলে নিয়েছে আমার নাতিকে ওই অভাগা বৃষ্টি। এখন আমি একটু একটু এই জিনিসটাকে রিলেট করতে পারছিলাম, কারণ কাল বৃষ্টি শুরু হওয়ার কিছু সময় আগে বেরিয়ে চলে গেছিল। আমি গভীর চিন্তায় ডুবে গেলাম, আর ওনাকে ওই খনি বৃষ্টির সত্যিটা জিজ্ঞেস করলাম। ঠাম্মা, আচ্ছা এই গ্রামে বৃষ্টির রং লাল কেন হয়? বৃষ্টির জলের সঙ্গে কি পড়ে? এই অভাগা গ্রামটা গত 150 বছর ধরে অভিশপ্ত। কথায় বলে এক সময় এই গ্রামে হঠাৎ এক দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে বৃষ্টি ঠিক সময় না হওয়ার কারণে এই গ্রামের অনেক কৃষকরা আত্মহত্যা করেছিল। আর তখন একটা অভাগা কালের আগমন হলো। এই গ্রামের থেকে এক পুরনো শত্রুতা থাকার জন্য একটা তান্ত্রিক তার চাকর, যে একটা শিষ্য ছিল, তাকে মানবের ছদ্মবেশে এখানে পাঠায়, যে মানুষদের শরীর থেকে রক্ত উধাও করে দিত। কিন্তু অনেক পুজো পাঠ করার পর এই বিধিটাকে নিয়ন্ত্রণে আনা হলো, আর শেষে এটা ঠিক হলো যে এই গ্রামে কখনো এমন বৃষ্টি হবে না যে সময় কোনো কাজ করা সম্ভব। লোকেদের হিসেবে গ্রাম অভিশপ্ত হয়ে গেছে, আর এই কারণে বছরের 6 মাস এই গ্রামে বৃষ্টি হয়। কিন্তু সেই বৃষ্টি জলের নয়, বরং রক্তের হয়, যেটাকে আতঙ্কের জগতে খুনি বৃষ্টি বলা হয়ে থাকে। কথায় বলে যে যদি কেউ বা জন্তু ভুলে এই বৃষ্টিতে বেরিয়ে পড়ে, তখন এমনি এমনি তাদের শরীর থেকে রক্ত কমে যেতে লাগে, তাদের শরীর থেকে রক্ত উধাও হয়ে যেতে লাগে। আর যতটা সময় ওই খুনি বৃষ্টির ফোঁটায় সময় কাটায়, ততক্ষণ ধরে তার শরীর থেকে ক্রমাগত রক্ত উধাও হয়ে সেই নেকড়ের শরীরে চলে যায়, যেটা তাকে আরো শক্তিশালী করে দেয়। সত্যি বলতে এরপর আর কিছু শোনার আর সাহস হলো না,
কারণ এবার আমি সব কিছু ভালোভাবে বুঝে গেছিলাম। আর আমি ওখান থেকে তক্ষুনি নিজের বাড়ি ফিরে গেলাম, আমার বন্ধু সুমনের মৃত্যুর শোক আর এক মারাত্মক আতঙ্কের সাথে। আমার এখন এটাকে লুকিয়ে রাখা উচিত মনে হয়নি, কারণ এটা আমার পরিবারের যে কোনো সদস্যের প্রাণ নিয়ে নিতে পারত। এর আগে কখনো খনি বৃষ্টি এই গ্রামে আবার আগমন করুক, আমাদের চলে যাওয়া উচিত। 2 দিনের মধ্যে আমরা ফেরত নিজেদের হোমটাউন চলে এলাম, আর বাবাও তার ট্রান্সফার অন্য কোথাও করিয়ে নিল। এই ঘটনাটা আমি নিজের জীবনের সব থেকে সুখের আর ভয়ানক সময় যুক্ত করব, কারণ আজ এত বছরের পরেও এই ঘটনার গন্ধ আমি আজও অনুভব করি। একবার গ্রামে মেলা লেগেছিল, সেখানে অনেক ধরনের জিনিসপত্রের দোকান লাগানো হয়েছিল। মেলায় খুব ভিড় ছিল, আর সেখানেই অনিতা আর তার মেয়ে প্রিয়াও ঘুরছিল। ঘুরতে ঘুরতে ওরা দুজন হাঁপিয়ে যায় আর আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। শরবত দোকানের ঠিক পাশেটাই একটা অনেক বড় খেলনার দোকান ছিল, যেখানে বিভিন্ন রকমের ছোট বড় খেলনা ছিল। প্রিয়ার ধ্যান ওই দোকানে রাখা একটা পুতুলের ওপরে পড়ে যায়। ওই পুতুলটা বাকি সব পুতুলের থেকে আলাদা আর বড় দেখাচ্ছিল। প্রিয়ার ধ্যান ওই পুতুলের দিকেই ছিল। ও সেটাকে দেখছিল, আর হঠাৎ ওই পুতুলটা প্রিয়াকে দেখে মুচকি হাসতে লাগলো। প্রিয়াও ওই পুতুলটাকে দেখে মুচকি হাসতে লাগলো। পুতুল মাথা নাড়িয়ে প্রিয়াকে নিজের কাছে ডাকলো, আর প্রিয়াও ওর কথা শুনে শরবতের গ্লাস নিচে রেখে দেয় আর ওর কাছে চলে যায়। প্রিয়া পুতুলটাকে হাতে তুলল আর তাকে আদর করতে লাগলো। প্রিয়াকে নিজের কাছে না দেখতে পেয়ে অনিতা ভয় পেয়ে গেল। প্রিয়া, 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 কোথায় গেলি তুই? প্রিয়া! অনিতার আওয়াজ শুনে প্রিয়া খেলনার দোকান থেকে সাড়া দিল। মা, আমি এখানে। অনিতা দৌড়ে দৌড়ে ওই দোকানে গেল। কত ভয় পেয়ে গেছিলাম আমি। এখানে কি করছিস তুই? মা, এই পুতুলটা দেখো না, কি সুন্দর লাগছে। এ আমার দিকে দেখে মুচকি হাসছিল আর আমাকে নিজের কাছে ডাকছিল। আমার এটা চাই। অনিতা পুতুলের দিকে দেখল, তখন ওর চেহারা একেবারে নির্বিকার ছিল। তারপর সে মুচকি হেসে প্রিয়ার দিকে দেখল আর বলল, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। প্রিয়া এটা শুনে খুব খুশি হয়ে গেল, আর ও ওই পুতুলটাকে নিজের বুকে জড়িয়ে নিল। দাদা, এই পুতুলটার কত হলো? ওকে 50 টাকা। অনিতা তাকে টাকা দিল, আর দুজন ওই দোকান থেকে বেরিয়ে পড়ল। পুতুল আবার হাসতে লাগলো, কিন্তু এইবারে ওর হাসি একটু ভয়ঙ্কর লাগছিল। অনিতা আর প্রিয়া নিজের বাড়ি পৌঁছয়। বাড়ি পৌঁছতেই প্রিয়া পুতুলের সঙ্গে খেলতে শুরু করে দিল। প্রিয়া, আমি তোকে কি বলেছিলাম? আগে পড়া পুরো করে নে, তারপর পুতুল নিয়ে খেলবি। চল, রেখে দে পুতুলটাকে আর গিয়ে পড়া পুরো কর। প্রিয়া মন খারাপ করে পুতুলটাকে এক জায়গায় রাখলো আর বই আনার জন্য অন্য ঘরে চলে গেল। প্রিয়ার যাওয়ার পরে পুতুল নিজের মাথাটা অনিতার দিকে ঘোরালো আর রাগের চোখে তাকে দেখতে লাগলো। পুতুলের চোখ লাল হয়ে যাচ্ছিল, যেন ওর চোখে রক্ত উঠে এসেছে। প্রিয়াকে আসতে দেখে পুতুল আবার শান্ত হয়ে গেল। রাতে আমি এই পুতুলটার সাথেই খেলবো। ঠিক আছে, এবার তাড়াতাড়ি পড়ে নে। রাত হয়ে গেছিল, আর প্রিয়ার বাবা রঞ্জিত নিজের কাজ থেকে ফিরে চলে আসে। বাবাকে আসতে দেখে প্রিয়া পড়া বন্ধ করে দেয় আর তাকে পুতুলটা দেখাতে লাগলো। বাবা, এই দেখো, আমি একটা নতুন পুতুল কিনেছি। রঞ্জিত ওই পুতুলটা দেখে খুব রেগে গেল
আর অনিতাকে আওয়াজ দিতে লাগলো, অনিতা, অনিতা, বাইরে এসো। অনিতা দৌড়ে দৌড়ে বাইরে এলো। কি হয়েছে? কি হয়েছে? এরকম বাজে জিনিসে টাকা খরচ করার কি দরকার ছিল তোমার? টাকা কি গাছে ফলে নাকি? রঞ্জিত রেগে গিয়ে ওই পুতুলটা জোরে ছুঁড়ে দিল, আর এই কারণে ওই পুতুলটার মাথা ভেঙে গেল। দুজনকে ঝগড়া করতে দেখে প্রিয়া কাঁদতে লাগলো আর দৌড়ে পুতুলের কাছে চলে গেল। ভাঙাচোরা পুতুলটাকে নিয়ে প্রিয়া নিজের ঘরে চলে গেল আর অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলো। কিছুক্ষণ পর অনিতা প্রিয়াকে খাবার খাওয়ার জন্য ডাকতে এলো। প্রিয়া মা, চল খাবার খেয়ে নে। আমার খিদে নেই, তুমি যাও। প্রিয়া খাবার জন্য মুখের উপরে মানা করে দিল। পুতুল ভেঙে যাওয়ার কারণে ও খুব কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে কিছু না মুখে দিয়ে পুতুলকে নিজের কাছে রেখে শুয়ে পড়ল। মাঝরাত পেরিয়ে গিয়েছিল। অনিতা আর রঞ্জিত নিজেদের ঘরে ঘুমোচ্ছিল। প্রিয়াও একেবারে গভীর ঘুমে শুয়েছিল। হঠাৎ করে পুতুলের চোখ চমকাতে লাগলো আর আবার লাল হয়ে গেল। সে আস্তে করে প্রিয়ার হাত থেকে বাইরে চলে এলো আর নিজের থেকেই চলতে লাগলো। ওর ভেঙে যাওয়া মাথাটা ওর নিজের হাতে ধরে রেখেছিল। চলতে চলতে ও প্রিয়ার ঘর থেকে বাইরে এলো আর অনিতা ও রঞ্জিতের ঘরে যেতে লাগলো। পুতুল ওই দুজনের ঘরে চলে এলো। ও নিজের একটা হাত দাঁড় করালো আর ওদের দুজনকে হাওয়ায় তুলে নিল। যখনই তারা ছাদ অবধি পৌঁছলো, পুতুল ওদের দুজনকে ছেড়ে দিল আর তারা জোরে মাটিতে এসে পড়ে যায়। দুজন ঘুম থেকে জেগে যায়। ওরা কিছুই বুঝতে পারলো না যে আসলে এসব হচ্ছেটা কি। তারপরেই অনিতার চোখ পুতুলের দিকে গেল আর ওকে দেখে সে ভয় পেয়ে গেল। ওই পুতুল নিজের মাথা নিজের হাতে ধরে দাঁড়িয়েছিল। এ কোথা থেকে চলে এলো আর নিজের পায়ে দাঁড়িয়ে আছে? রঞ্জিত রেগে পুতুলটা তোলার জন্য গেল, কিন্তু ওই পুতুলটা এত ভারী হয়ে গেছিল যে রঞ্জিত পুরো জোর লাগিয়ে ওকে তোলার চেষ্টা করছিল, কিন্তু ওই পুতুলটাকে ও নাড়াতেও পারছিল না। সব শেষে পুতুলের রাগ বেড়ে গেল আর ও রঞ্জিতকে জোরে বিদ্যুতের ঝটকা দিয়ে দিল। ঝটকা খেয়ে রঞ্জিত দূরে গিয়ে পড়ে যায়। তুমি আমার প্রিয়াকে কাঁদিয়েছো। এখন আমি তোমাকে আর ছাড়বো না। পুতুলটা রঞ্জিতের ছাতিতে ঝাঁপ দিয়ে দিল। পুতুলের ভার রঞ্জিত সইতে পারছিল না। ও রঞ্জিতের ছাতিতে নিজের পা মারতে লাগলো। যখন যখন পুতুলের মার বাড়তে লাগলো, রঞ্জিতের মুখ আর নাক থেকে রক্ত বেরোতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জিতের মৃত্যু হয়ে গেল। অনিতা মৃত্যুর এই সব দৃশ্য একটা কোণে কাঁদতে কাঁদতে দেখছিল। ওই পুতুল রঞ্জিতকে মারার পর অনিতার দিকে এগোতে লাগলো। পুতুলকে আসতে দেখে অনিতা আরো বেশি ভয় পেয়ে গেল। আমাকে কিছু করো না, আমি ছাড়া প্রিয়ার আর কেউ নেই, আমাকে ছেড়ে দাও। প্রিয়ার আর তোমার কোনো দরকার নেই। এখন থেকে আমি প্রিয়ার খেয়াল রাখবো। পুতুল নিজের হাতে বিদ্যুৎ বের করে অনিতার উপরে ছুঁড়তে লাগলো। ওই বিদ্যুতের ছটকা অনিতা সহ্য করতে পারল না আর ও ওখানেই দম ছেড়ে দিল। দুজনকে মারার পর ও আবার প্রিয়ার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ল। মা, মা, ওই দেখো না, ছুরিটা কি সুন্দর লাগছে। চলো না মা, কুড়িয়ে নি। হ্যাঁ, ছুরি তো খুবই সুন্দর।
আর খুব দামিও। কিন্তু সোনা, এভাবে রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস হাত লাগাতে নেই। কে জানে এসবের সঙ্গে কোনো অবাস্তব জিনিস তোমার সঙ্গে আসবে। মা, মা প্লিজ কুড়িয়ে নিই না। আমার এটা খুব ভালো লাগছে। কি সুন্দর লাগছে, তাই না? আরে সোনা, বাজার থেকে অন্য কিনে দেবো, এটা এখানেই থাক। না মা, আমার এই চুড়িটাই চাই। মা, আমার চাই, আমার এই চুড়িটাই চাই। বাচ্চার জিদের সামনে ওর মাকে ঝুঁকতেই হলো, আর তারপর অঞ্জলি রাস্তায় পড়ে থাকা চুড়ি কুড়িয়ে নিল আর নিজের বাঁ দিকের হাতে পরে খুব আনন্দে নাচতে লাগলো। ইয়ে! আমার নতুন চুড়ি, আমার নতুন চুড়ি। ইয়ে! ঠিক সেই রাতেই অঞ্জলি নিজের ঘরে ঘুমোচ্ছিল, যখন ওর চুল নিজের থেকেই হাওয়াতে ঢেউ খেলতে লাগলো। ও নিজের ঘরে কারোর থাকার অনুভব করছিল, আর তখনই ওর এমন লাগলো যেন কেউ ওকে ঘরের বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই অনুভব হওয়া মাত্রই অঞ্জলি তক্ষুনি ঘুম থেকে জেগে গেল আর কাঁদতে লাগলো। ওর ভয় লাগছিল, যে কারণে ও নিজের মা বাবার ঘরে গিয়ে তাদের সঙ্গে ঘুমিয়ে পড়ল। পরের দিন অঞ্জলি নিজের চুড়িটা ছমছম করে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এইবারে ও একদম একা ছিল। ও দৌড়তে দৌড়তে নিজের ঘরে যাচ্ছিল, আর তখনই কিছু দূর আগে ও ঠিক নিজের সামনে একটা চকলেট পড়ে থাকতে দেখে। অঞ্জলি ওই চকলেট দেখে খুব আকর্ষিত হয়ে গেল আর সেটা নেওয়ার জন্য সামনে এগোলো। কিন্তু যখন যখন ও আগে এগোলো, ওই চকলেট ওর থেকে দূরে চলে যাচ্ছিল। নির্দোষ বাচ্চা অঞ্জলি কি জানতো যে ওই চকলেট ওকে কোনো দিকে এড়ানোর চেষ্টা করছে। চকলেটের পিছু করতে করতে অঞ্জলি এখন একটা জঙ্গলে এসে গেছিল, যে নির্জন পরিবেশ আর গভীর জঙ্গলে ঘেরা ছিল। তখনই চকলেটের সরে যাওয়াটা বন্ধ হয়ে যায় আর ও একটা জায়গায় স্থির হয়ে যায়। সেটা দেখে অঞ্জলি খুব খুশি হয়ে যায় আর চকলেট নেওয়ার জন্য আগে এগিয়ে যায়। ও যখনই ওই চকলেটটায় হাত লাগালো, ও বুঝতে পেরে গেল যে আসলে এটা কোনো চকলেটই নয়, বরং একটা চকলেটের একটা র্যাপার মাত্র। এটা দেখে অঞ্জলি খুব বেশি রেগে যায় আর তখনই ও ফেরত যাওয়ার জন্য পেছনে ঘুরে পড়ে। তো ও নিজের সামনে একটা বুড়ি মহিলাকে লাঠি হাতে দেখতে পায়, যে ওকে দেখে এক ভয়ঙ্কর হাসি হেসে চলেছিল। ওই বুড়িটাকে দেখে চিৎকার চেঁচামেচি করতে লাগলো, আর তখনই ওই বুড়ি এক মুহূর্তে অঞ্জলির কাছে চলে গেল। এখন আমরা অন্যদিকে দেখব, যেখানে অঞ্জলির মা বাবা খুব বেশি চিন্তায় বসেছিল, কারণ তাদের অসহায় মেয়েটা অঞ্জলি এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। তোমাকে আমি 100 বারেরও বেশি বলেছি যে এইভাবে অঞ্জলিকে স্কুলে পাঠাবে না, ওকে নিজের সঙ্গে আসা যাওয়া করবে, কিন্তু তুমি আমার কথা বুঝতে পারো আদেও? আচ্ছা ঠিক আছে, পরে বকে দিও। আগে চলো গিয়ে আমাদের মেয়েটাকে নিয়ে আসি, কি জানি কোথায় রয়ে গেল। তারা দুজন স্কুলে ফোন লাগালো, যেখান থেকে তারা শুধু এটাই জানতে পারলো যে অঞ্জলি তো অনেকক্ষণ আগেই স্কুল থেকে বেরিয়ে চলে গেছে, ও স্কুলের ক্যাম্পাসে ছিল না। এরপরে সুনিতা আর অভিষেক অঞ্জলিকে সব জায়গায় খুঁজতে শুরু করে দেয়, কিন্তু ওকে ওরা কোথাও খুঁজে পেল না। তারপর ওরা থানায় দিয়ে তাদের বাচ্চার মিসিং রিপোর্ট লেখানোর কথা ভাবলো, কিন্তু তার জন্য ওদেরকে অন্তত 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। সন্ধেবেলায় ক্লান্ত হয়ে দুজন তাদের বাড়ি ফিরল। তখন তাদের একজন প্রতিবেশী সুপ্রিয়া ওদের অবস্থা দেখে বুঝতে পেরে যায় যে ব্যাপারটা অনেকটাই গম্ভীর। সে তাদেরকে থামিয়ে জিজ্ঞেস করে, আরে দিদি, কি হয়ে গেল? তোমরা মুখ ঝুলিয়ে কেন রয়েছো? আজ রাতে তোমাদের ওই চঞ্চল খুকিকেও দেখতে পাচ্ছি না। সব ঠিক আছে তো?
আর এখন কি বলবো তোমায়, সকাল থেকে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, কি জানি কোথায় চলে গেল আমার মেয়েটা। এরপরে সুনিতা কেঁদে কেঁদে তাকে সব কিছু খুলে বলল। তিনজন ঘরের ভেতরে খুব চিন্তায় বসেছিল। তখনই সুপ্রিয়ার নজর একটা চমকানো চুড়ির ওপর পড়ে যায়। আরে দিদি, ওটা কোথাকার চুড়ি যেটা ওই টেবিলের উপর রাখা আছে? দেখো কেমন চমকাচ্ছে। এটা কার জন্য এনেছো? কারণ আমি তোমার হাতে তো কখনো পড়ে থাকতে দেখিনি। সুপ্রিয়ার প্রশ্ন জিজ্ঞেস করার পর সুনিতা তাকে কালকের পুরো ঘটনাটা খুলে বলল। ও তাকে বলল, আমার মনে হলো যে এই চুড়িতে কিছু তো একটা গোলমাল আছে, এই জন্যই আমি আমার মেয়েকে এড়ানোর জন্য ওকে অন্য চুড়ি পরিয়ে দিয়েছিলাম আর এই চুড়িটা লুকিয়ে দিয়েছিলাম। এখনো বাচ্চা, জেদ পুরো না হলে চুপ করবে না। এবার আমি বুঝলাম যে এরকমটা কেন হচ্ছে। এই চুড়িটা কোনো সাধারণ চুড়ি নয়, বরং আমার তো এটা কোনো ডাইনি চুড়ি বলে মনে হচ্ছে। দেখো তো, এর উপর হালকা হালকা চেরা কাটার দাগও আছে। দেখো, তোমার বলার মানেটা কি? মানে তো একদম পরিষ্কার, এই চুড়িটা কোনো ডাইনির, যেটা সড়কে তোমরা পেয়েছিলে। আর কারণ তুমি ওটা কুড়িয়ে নিয়েছো, এই কারণে ওই ডাইনি এখন যে কোনো ভাবে এই নিজের চুড়িটা চাইবে। আর এই চুড়িটার জন্যই তোমার মেয়েকে একা পেয়ে ওকে তুলে নিয়ে গেছে। তাহলে তাহলে আমাদের কি করা উচিত? এখন তো শুধু একটাই রাস্তা বেঁচে আছে, ওই ডাইনিকে ওর চুড়িটা ফিরিয়ে দাও। কিন্তু কিন্তু কিভাবে? একটা কাজ করো, তোমার ওই সড়কটা মনে আছে যেখানে এই চুড়িটা নিচে পড়েছিল? আমার খুব ভালো করে মনে আছে, ওই ব্রিজের দিকের রাস্তাটা। হ্যাঁ, তাহলে এখন দেরি করছো কেন? এক্ষুনি ওখানে যাই। যদি চুড়িটা ওখানে পড়েছিল তাহলে এটা নিশ্চিত যে ওই ডাইনির বাস ওই এলাকারই কাছাকাছি রয়েছে। কিন্তু এটা করে আমি আমার মেয়েকে ফেরত কি করে পাবো? আরে যখন আমরা ওকে এই চুড়িটা ফিরিয়ে দেব না, বাচ্চাটাও ফিরিয়ে দেবে। দেখো, আমি ভূত পেতনির গল্পে বিশ্বাস করি না, কিন্তু যদি আমরা এরকম কিছু করে আমরা আমাদের মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে যাই, তাহলে আমাদের এক্ষুনি ওখানে যাওয়া উচিত। এরপরে তিনজন ওই সড়কে চলে যায় আর তারপর ওই চুড়িটা নিয়ে গিয়ে রেখে দেয়। আর ওখানেই রক্তের কয়েকটা ফোঁটাও নিচে ফেলে দেয়, যাতে আকর্ষিত হয়ে ওই ডাইনি ওখান অবধি চলে আসে আর কোনো কিছু শর্ত ছাড়া সে বাচ্চাটাকে ফিরিয়ে দেয়। এরপর প্রায় 2 ঘন্টা অবধি ওই তিনজন একটা দেওয়ালের পিছনে ক্রমাগত ওই চমকানো চুড়ির ওপর নজর রাখছিল। আর সব শেষে ওখানে ওরা একটা বুড়ি মহিলাকে আসতে দেখতে পায়। ও একটা ডাইনি ছিল যে চুড়ির কাছে আসছিল। আর যখনই সে চুড়িটা পরে নিল, সে হঠাৎ করে কোনো এক সাম্রাজ্যে অপ্সরা হয়ে যায়, খুব সুন্দরী আর যুবতী। নিজের চুড়িটা নিয়ে ওই ডাইনি বিলুপ্ত হয়ে যায়। আর এর পরের মুহূর্তে অঞ্জলি দৌড়তে দৌড়তে ওই দিকে চলে আসে আর নিজের মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এই জন্য গুরুজনরা প্রায় সময় বলে, কোনো অজানা ব্যক্তি আর অজানা জিনিসপত্রের থেকে সব সময় সতর্ক থাকা উচিত, না হলে অনেকবার এর ফলাফল আমাদের চিন্তার থেকেও মারাত্মক প্রমাণ হতে পারে। একটা খুবই বিখ্যাত হিল স্টেশন ছিল। সবাই এখানে দূর দূর থেকে ঘুরতে আসতো। এই হিল স্টেশনে খুব ভিড় জমা হতো, কিন্তু এখন একেবারে জনশূন্য হয়ে থাকে, যেন এটা কোনো একটা কবরস্থান। আর এটার কারণ হলো অন্ধ ডাইনি। সেই জন্য কেউ এই রাস্তা দিয়ে পার হয় না। কিন্তু যখন ভাগ্যটাই খারাপ হয়, তখন মানুষ কি করবে? রাহুল নিজের স্ত্রী সুমনার সঙ্গে গাড়িতে বসে এই রাস্তা দিয়েই যাচ্ছিল। আর হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। না না, এখানে যেন গাড়ি খারাপ না হয়। চল 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 চল। কি? না না, তোমার সাথে তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে।
আরে চুপ করো, আগে তো এই গাড়ি, আর এখন তুমি। তোমার সাথে যখনই বাইরে যাই তখনই কিছু না কিছু খারাপ হয়ে যায়। এমনিতে তুমি জানো তো রাহুল, এখানে অন্ধ ডাইনি থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। ওই অন্ধ ডাইনি লোকেদেরকে মেরে ফেলে। এখন চুপচাপ আমার কথা শোনো আর গাড়ি থেকে বেরিয়ে যাও, এখানে আমাদের প্রাণের ভয় আছে। দুজন গাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। দুজন স্বামী স্ত্রী দেবী মায়ের মন্দিরে গিয়ে পৌঁছে যায়। হেঁটে হেঁটে দুজনেই ক্লান্ত হয়ে গেছিল। ওরা মন্দিরের বাইরে গিয়ে বসে পড়ে, আর কি জানি কখন দুজনেই ঘুমিয়ে পড়ল। সুমনার কিছুক্ষণ পর চোখ খুলল। ও তখন হিল স্টেশনের ওপরে ছিল, আর ঠিক ওর সামনে অন্ধ ডাইনি দাঁড়িয়েছিল। এটা দেখে সুমনা চিৎকার করতেই যাচ্ছিল, আর তখনই রাহুল সুমনার মুখ বন্ধ করে দেয়। চিৎকার করো না, ওই অন্ধ ডাইনি আমাদের দুজনকে দেখতে পাবে না। রাহুল, আমরা আমরা ওপরে কি করে এলাম? আমি জানি না, শুধু আমাদের এখান থেকে পালাতে হবে। অন্ধ ডাইনি অন্যদিকে তাকিয়েছিল। দুজন এখান থেকে পালানোর চেষ্টা করছিল, আর তখনই অন্ধ ডাইনি পায়ের আওয়াজ শুনতে পেয়ে যায়। ডাইনি দুজনের পেছনে দৌড়তে লাগলো। ওরা দুজন ভুল দিকে দৌড়তে দৌড়তে পাহাড়ের একটা ধারে এসে পৌঁছে যায়। সামনে গর্ত আর পেছনে অন্ধ ডাইনি। দুজনে জোরে জোরে হাঁপাচ্ছিল। ভয়ের চোটে ওদের হাত পা থর থর কাঁপছিল। রাহুল, আমি 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 মরতে চাই না, আমার খুব ভয় লাগছে, আমি মরতে চাই না রাহুল। চুপ চুপ, কিচ্ছু হবে না। কিছুক্ষণ দুজনে ওখানেই বসে রইল, কোনো রকম নড়াচড়া না করে। অন্ধ ডাইনি এখানে ওখানে হাত মারল। দুজন তার হাতে এলো না। তখন সে ফিরে যেতে লাগলো। তখনই সুমনা জোরে একটা নিঃশ্বাস ফেলল। ডাইনি আবার ওদের দিকে মুড়ে যায়। আরে ও জানতে পেরে গেছে যে আমরা এখানে আছি। একটা কাজ করো, আমি ওকে ব্যস্ত রাখবো। যখন ও সামনে আসবে তখন তুমি পালিয়ে যেও নিচে, ঠিক আছে? দুজন আলাদা আলাদা দিকে মুড়ে যায়। রাহুল যখনই পালাতে লাগলো, অন্ধ ডাইনি রাহুলের গলা ধরে ওকে হাওয়ায় তুলে নেয়। রাহুলকে এই অবস্থায় দেখে সুমনা জোরে চিৎকার করে ওঠে, রাহুল! অন্ধ ডাইনি রাহুলকে মেরে সুমনাকে হিল স্টেশন থেকে ধাক্কা দিয়ে দেয়, আর তারপর রাহুলের লাশটাকেও নিচে ফেলে দেয়। পরের রাতে রাহুলের ভাই একটা তান্ত্রিকের কাছে এসে পৌঁছয়। ওই অন্ধ ডাইনি আমার দাদার বৌদির প্রাণ নিয়ে নিল। আমি ওই ডাইনিকে ছাড়বো না। তোমার যত টাকা লাগবে আমি দেব, শুধু ওই ডাইনিকে শেষ করে দাও। ঠিক আছে, চল, আজকে ওই অন্ধ ডাইনির অস্তিত্ব একেবারে ঘুচিয়ে দেব। দুজনে পাহাড়ের ওপরে গিয়ে পৌঁছয়। সন্দীপ পাথরের ওপর রক্ত দেখে কাঁদতে শুরু করে। তখনই সন্দীপের সামনে অন্ধ ডাইনি চলে আসে। সন্দীপ ডাইনিকে দেখে ভয় পেয়ে যায়। তুই? আমি তোকে ছাড়বো না। আমার দাদার বৌদির খুন করেছিস তুই, তোকে তো আমি মেরেই ফেলবো। অন্ধ ডাইনি সন্দীপকে হাওয়ায় তুলে নিল। তখনই তান্ত্রিক কিছু মন্ত্র পড়তে শুরু করলো। অন্ধ ডাইনি, ওকে কিছু করবে না, না হলে তোমাকে শেষ করে ফেলবো। তান্ত্রিকের মন্ত্রের প্রভাব ডাইনির ওপর দেখা যাচ্ছিল। ডাইনি সন্দীপকে ছেড়ে দিল। তারপর তান্ত্রিক ডাইনির আশেপাশে একটা ঘেরা বানিয়ে দিল, যে ঘেরা থেকে ডাইনি বাইরে বেরোতে পারছিল না। তান্ত্রিক, আমায় যেতে দে, আমি তোকে কিচ্ছু করব না। না, যেতে দেব না। তুই আজ অব্দি জানি না কত অসহায়দের প্রাণ নিয়ে ফেলেছিস। ওদের সবার পরিবারের জন্য আমি তোকে শেষ করে ফেলবো। এটাকে
তুই এর দাদার বৌদিকে কাল রাতে মেরেছিলি, ভুলে গেলি? ওরা তোর কি ক্ষতি করেছিল? কেন মেরেছিস তুই ওদেরকে? এটা আমার জায়গা, আমি এখানে থাকি, আর আমার কারোর আশাটা ভালো লাগে না। যে এখানে আসবে তুই তাদের মেরে ফেলবি? হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো, যেভাবে ওরা সবাই আমাকে মেরেছিল। কারা মেরেছিল? আমিও বাকিদের মতোই হিল স্টেশনে ঘুরতে এসেছিলাম। কিছু ছেলে আমার পিছু করছিল, ওরা আমাকে একা পেয়ে ধরে নেয় আর আমাকে ধরে ওপরে নিয়ে যায়। আমি চেঁচাতে থাকলাম, চিৎকার করতে থাকলাম, কেউ আমার সাহায্য করেনি। ওই ছেলেগুলো আমার ধর্ষণ করলো। আরে একে পাহাড় থেকে নিচে ফেলে দে, কেউ কিছু জানতেও পারবে না। ওই ছেলেগুলো নিজের অপরাধ লুকোনোর জন্য আমাকে জ্যান্ত অবস্থায় পাহাড় থেকে নিচে ফেলে দিল। তখন থেকে আমি এখানেই থাকি, ডাইনি হয়ে। এখন এটাই আমার ঘর, এখানে যে কেউ আসবে আমি তাদেরকে মেরে ফেলবো, মেরে ফেলবো। বল তান্ত্রিক, আমার কি ভুল ছিল? আমাকে কেন মারা হলো? তান্ত্রিক ডাইনির কথা শুনে মন্ত্রের জপ করা বন্ধ করে দেয়। ডাইনি সুযোগ পেয়ে তান্ত্রিকের গলায় হামলা করে দেয়। তান্ত্রিক আবার মন্ত্র পড়ার চেষ্টা করে, কিন্তু এখন সে কিছুই করতে পারত না। আর তারপর ডাইনি তান্ত্রিককে মেরে ফেলল। এই হিল স্টেশন শুধু আমার, কেউ এখান থেকে বেঁচে পালাতে পারবে না। সন্দীপ পেছনে তাকিয়ে তাকিয়ে সামনে দৌড়চ্ছিল। অন্ধ ডাইনি সন্দীপের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর ওর গলাটা টিপে ধরে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ডাইনি সন্দীপের গলা ছেড়ে দেয় আর ও মাটিতে পড়ে যায়। আর তখনই ডাইনি নিজের পা দিয়ে সন্দীপের মাথাটা কুচলে দেয়। এই হিল স্টেশনটা শুধু আমার, এখানে যে কেউ আসবে মারা পড়বে। দীপক নিজের জীবনে খুব সুখী ছিল। ও নিজের গ্রামের পুরনো বাড়িতে একাই থাকতো আর কৃষিকাজ সামলাতো। জীবনটা ওর হিসেব মতোই কাটছিল, কিন্তু তখনই ওর গভীর সদমা লাগলো এটা জেনে যে ওর জীবনে এখন আর কয়েকটা দিনই বেঁচে আছে। ওর একটা রোগ আছে যেটা 3rd স্টেজে পৌঁছে গেছে, আর এখন বলতে গেলে ওর কাছে আর 1 মাসই বেঁচে রয়েছে। একদিন সন্ধেবেলায় দীপক তার জমি থেকে বাড়ি ফিরছিল। তখনই ও কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। ওই মেয়েটা ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। আরে কে তুমি? আর এত রাত্রে নির্জন জমিতে কি করছো? ওই অজানা মেয়েটা কাঁদতে কাঁদতে, আমার নাম মঞ্জু। আরে মালিক, এখন কি আর বলি, আমি গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছি। আমার কিছু বুঝতে পারছি না যে আমি কি করি। কোনো জানা পরিচিত বা ভালো মানুষকেও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আজ তুমি পুরো রাত এই শুকনো জমিতে এইভাবেই কাঁদতে থাকবে? তাহলে এখন আর আর কি করব মালিক? এই অভাগীর ভাগ্যে এটাই লেখা আছে। দীপক মনে মনে ভেবে বলল, এমনিতেও একটা অবলা নারী, আমাকে ওর সাহায্য করা উচিত। আচ্ছা শোনো, আজ রাতের জন্য তুমি আমার বাড়ি চলো। আজকের রাত তুমি ওখানেই থেকে যেও আর কাল ভোরে উঠে চলে যেও। হ্যাঁ,
ঠিক আছে মালিক, যেমনটা আপনি বলবেন। দীপক মঞ্জুকে এক রাতের জন্য জায়গা দিয়ে দেয়। পরের সকালে দীপক এক গভীর কিন্তু ক্লান্তি সহ রাত কাটিয়ে বিছানা থেকে উঠে পড়ে। ও যখনই সামনে এগোয়, ও মঞ্জুকে আয়নার সামনে চুল আঁচড়াতে দেখতে পায়। তাকে দেখে কিছু সময়ের জন্য তো দীপক তার প্রতি মগ্ন হয়ে যায়। দীপক মনে মনে বিড়বিড় করল, এ তো কোনো অপ্সরার থেকে কম নয় রে। গত রাতে ঘুমটা ঢেকে রাখার জন্য ও তার চেহারাটা দেখতে পায়নি, কিন্তু এখন যখন ও তার সুন্দর চেহারাটা দেখল, তো তাকে পছন্দ করে বসল। মালিক, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আরে এত তাড়াতাড়ি? চলো গরম গরম চা হয়ে যাক। দীপক চা তৈরি করে নিয়ে আসে। দীপকের পুরো ইচ্ছে ছিল যে ওর মনে মঞ্জুর জন্য কি চলছে সেটা বলে দেবে, কিন্তু ওর মধ্যে এত সাহস কোথায় ছিল? যাই হোক, দুজনে একসাথে চা খেলো। আর দীপক যেতে যেতে তাকে বলল, মঞ্জু, এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি, তাহলে তুমি আসা যাওয়া করো আমার সাথে দেখা করতে। হ্যাঁ অবশ্যই, এবার আমি আসি। এর 2 দিন পর হঠাৎ দীপক খুব অসুস্থ হয়ে পড়ল। ওর কারো সাহায্যের দরকার ছিল। ওর কেউই আপন বলে ছিল না, আর না ওর কোনো পরিবার বলে ছিল। কিন্তু তখনই ওর মঞ্জুর কথা মনে পড়ে যায়। যখনই ওর মাথায় মঞ্জুর নাম মনে পড়ে, তখনই দরজায় একটা বেল বাজল। দীপক আস্তে আর ক্লান্তি সহ আওয়াজে, দরজা খোলাই আছে, ভেতরে আসতে পারো। দরজার বাইরে মঞ্জু দাঁড়িয়েছিল। সেই সময় ঘড়িতে রাত 10টা বেজেছিল। আরে মঞ্জু, তুমি তুমি এখানে এত রাতে? আপনি আমাকে মনে করলেন আর আমি হাজির। চলুন এইসব বাদ দিন, আমি আপনাকে এক্ষুনি ঠিক করে দেব। না মঞ্জু, এখন তো ডাক্তারও বলে দিয়েছে আমাকে বাঁচানো যাবে না। এখন ব্যাস কয়েক সপ্তাহের মধ্যে আমি মরে যাব। আরে না, শুভ কথা বলুন। আমি বললাম তো, শুধু আমাকে 2 দিন সময় দিন, আমি আপনাকে একেবারে সুস্থ করে দেব। সেই রাতে মঞ্জু দীপককে গরম পট্টি লাগিয়ে সেঁক দেয়। আর দীপকেরও কখন যে ঘুম ধরে গেল ও জানতেই পারল না। পরের দিন সকাল হলো, তখন মঞ্জু আগে থেকে উঠে জেগেছিল আর দীপকের জন্য চা তৈরি করে নিয়ে আসলো। সেদিন পুরো দিন মঞ্জু দীপকের পুরো জোর লাগিয়ে দেখাশোনা করছিল আর কিছু হার্বাল ওষুধও দিল। আজকের রাতে দুজনে একই বিছানায় বিশ্রাম করছিল। দীপক নিজের ওপর নিয়ন্ত্রণ করতে পারেনি আর গিয়ে মঞ্জুকে জড়িয়ে ধরল। মঞ্জুও যেন দীপকের সাথে খুব বেশি শান্তি পাচ্ছিল। দুজনে সেই রাতে খুব ইন্টিমেট হলো, একদম স্বামী স্ত্রীর মতো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার যে সে বিবাহিত ছিল না। মঞ্জুও দীপকের প্রেমে পাগল ছিল, সেও নিজেকে থামাতে পারেনি। পরের দিনে যখন দীপকের ঘুম ভাঙল, তখন ওর খুবই ভালো অনুভব হচ্ছিল। ওর কোনো রকম জ্বর, যন্ত্রণা বা অসুস্থতার সংকেত একদম দেখতে পাওয়া যাচ্ছিল না। ও মঞ্জুকে ডাক দিতে শুরু করলো, কিন্তু মঞ্জুকে ও গোটা ঘরে কোথাও দেখতে পেল না। ও ভাবল যে লজ্জা পেয়ে চলে গেছে হয়তো, আবার অবশ্যই আসবে। কিন্তু সে নিজের দেওয়া কথা পুরো করেছে, যেটা সে বলেছিল যে সে দীপককে মাত্র 2 দিনের মধ্যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। ও নিজের ডাক্তারের সঙ্গে দেখা করলো, আর এইবারে ওর হেলথ রিপোর্ট খুবই ভালো ছিল। ও একদম সেফ ছিল। এখন ও সেই মেয়েটার খোঁজ করতে লাগলো
কিন্তু সেই মেয়েটাকে মানে মঞ্জুকে ও কোথাও দেখতে পেল না। আজও এটা একটা গভীর রহস্য যে আসলে সেই মেয়েটা দীপকের কে ছিল, যে ওকে জীবন দিয়েছিল কিন্তু তারপর উধাও হয়ে গেল। কোথাও সে কেউ প্রেমে পড়া ডাইনি ছিল না তো?